সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি স্বর্ণালী সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাফনা কর্তৃক আয়োজিত কোভিড-19 মোকাবেলায় ভয় নয়, সচেতনতাই জয়। আমরা আজকে আলোচনা করব কোভিড মহামারীতে বাংলাদেশের খাদ্য ও কৃষি খাতের প্রভাব ও চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে থাকবেন মোহাম্মদ ইমরুল হাসান স্যার, কান্ট্রি লিড ফুড সেফটি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ, ক্যান্সার স্টেট ইউনিভার্সিটি অ্যান্ড এলকিউমাস বাংলাদেশ। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শুভ সন্ধ্যা স্যার, কেমন আছেন? শুভ সন্ধ্যা। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। জি স্যার। আপনাকে দেখে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। স্যার, শুরুতেই জেনে নিতে চাই এই দুর্যোগকালীন সময় কিভাবে কাটাচ্ছেন আপনার দিনকাল? সারাক্ষণ লকডাউন অবস্থাতে রয়ে গেছি, যেহেতু গভর্নমেন্টের সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা রয়েছে আমাদের। যেহেতু সিদ্ধান্ত সরকারের যে কোনোভাবে যেন ঘর থেকে বের না হয়, সোশ্যাল ডিস্টেন্স যেন মেনটেন করা হয়, ফিজিক্যাল ডিস্টেন্স যেন মেনটেন করা হয়, তো যথাযথভাবে পালন করতেছি। ফিজিক্যাল ডিস্টেন্স ফ্যামিলি মেম্বারদের সাথে মেনটেন করা হচ্ছে না, আদারওয়াইজ সোশ্যাল ডিস্টেন্সিং এবং লকডাউনের যে নিয়ম কানুন গুলো রয়েছে সে প্রত্যেকটা আমরা যথাযথভাবে পালন করতেছি আর কি। বাট ভালো আছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আমরা আপনার সাথে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই জানতে চাই কৃষির উপর করোনা পরিস্থিতি মোকাবেলায় আমাদের করণীয়গুলো কি কি? ওকে, গুড। এখন যে পরিস্থিতি, কৃষি, আমরা যদিও খাবারের স্বয়ংসম্পূর্ণ একটি নেশন বাংলাদেশ, এবং আমাদের যে পর্যাপ্ত রিজার্ভ রয়েছে সেগুলো সাফিসিয়েন্টলি এডুকুয়েট আমাদের বাংলাদেশের মানুষজনকে ফিট করানোর জন্য। তবে এখন যে পরিস্থিতিটা, লকডাউন এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং সহ যে ধরনের নির্দেশনা আসছে সেগুলোর কিছু প্রভাব আমাদের কৃষি ক্ষেত্রে পড়েছে। যখন কৃষক যে পরিমাণ প্রোডাক্ট প্রডিউস করছে, সেগুলোর যেহেতু যানবাহন বন্ধ, ট্রান্সপোর্টেশন বন্ধ ছিল, সেগুলা সে ট্রান্সপোর্ট করতে পারছে না। সেই ক্ষেত্রে কৃষক তার প্রোডাক্টের ন্যায্য মূল্য পাচ্ছে না মানে সে তার মার্কেটে রিচ করতে পারতেছে না, তার অ্যাক্সেসিবিলিটি নাই মার্কেটে, সে তার কাছে রেখে দিচ্ছে, যার ফলে সে পর্যাপ্ত পরিমাণে যে পরিমাণ এক্সপেকটেশন ছিল তার, সে পরিমাণ সে ব্যবসা করতে পারছে না। ঠিক একইভাবে আমরা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে রয়েছি বা ডিভিশনাল লেভেলে রয়েছি, তারা যখন খাবার কিনতে যাচ্ছি তখন দেখছি যে খাবারের যেহেতু ট্রান্সপোর্টেশন সিস্টেমটা প্রপারলি মেনটেন করা হচ্ছে না, সাপ্লাই চেইন মেনটেন করা হচ্ছে না, তখন অনেকে ফিল করছেন যে এখানে বোধহয় খাবারের বিশাল একটা সংকট রয়েছে। একটা একটা মানে কৃত্রিম সংকট যেটাকে আমরা বলি। যদিও প্রচুর পরিমাণে স্টক আমাদের রয়েছে, কিন্তু আমাদের সেটা অ্যাক্সেসিবিলিটি করতে পারতেছি না বিকজ অফ দি স্ট্রিক্ট লকডাউন, এবং ট্রান্সপোর্টেশন বা সাপ্লাই চেইনকে আমরা যেহেতু প্রপারলি মেনটেন করতে পারছি না সে কারণে। তবে এখন কৃষি ক্ষেত্রের যে প্রবলেমটুকু হচ্ছে যে কৃষকরা হয়তোবা এই মিনিমাম অল্প সময়ের জন্য খুব একটা ইম্প্যাক্টেড হবে না, বাট লং টার্মের জন্য যদি এরকম স্ট্রিক্ট লকডাউন থেকে যায় তখন সে তার কৃষকের যে ইনপুটস গুলো লাগে, আমরা যে কৃষকের ফার্টিলাইজার লাগবে, কৃষকের সিড লাগবে বা অন্যান্য লজিস্টিক সাপোর্ট লাগবে, সেগুলো যদি যথাযথভাবে আমরা পৌঁছাইতে না পারি সেক্ষেত্রে আমরা লং টার্ম একটা ইম্প্যাক্ট হইতে পারে। কিন্তু আপাতত সময়ের জন্য আমরা আসলে খুব বেশি বড়ি সমস্যার সম্মুখীন হবো এটা আমি মনে করছি না, এবং খাবারের যে স্টক আছে সেটাও সাফিসিয়েন্ট। আমরা কোনোভাবেই বলবো না যে খাবারের অভাব রয়েছে। খাবার আমাদের দেশে যে রিজার্ভ রয়েছে সেটা আমাদের জনগণকে খাওয়ানোর জন্য যথেষ্ট পরিমাণ রিজার্ভ আমাদের কাছে রয়েছে। তবে কিছু মেজার যেটা নেওয়া উচিত, আমার যেটা মনে হয়, সরকার অলরেডি অনেকগুলো উদ্যোগ নিয়েছে। সে যদি কৃষকদের ইনপুট সাপ্লাইয়ের ক্ষেত্রে যথাযথভাবে উদ্যোগ নেয়, কৃষককে যদি সহজ লোনের ব্যবস্থা করে দেয়, কৃষককে যদি ফার্টিলাইজার বা সিড যদি পৌঁছানো যায় কৃষকের কাছে, সেক্ষেত্রে আমরা যে এক্সপেক্ট করছি যে করোনা মহামারী পরবর্তী সময়ে যে আমরা বিশাল একটা ঝুঁকির সম্মুখীন হইতে পারি বলে আশা করছি, তো সেইটার অনেকাংশে আমরা রিডিউস করতে পারি বলে আমরা আশা করতেছি। এই হচ্ছে। ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের অতিথির কাছ থেকে কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের অতিথির মাধ্যমে আপনার উত্তর আপনাকে পৌঁছে দিতে। স্যার, আমরা জানি বাংলাদেশের জাতীয় উন্নয়ন এবং কাঙ্ক্ষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি উন্নয়নে খাদ্য নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মহামারী চলাকালীন সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া উচিত?
আহ, এই সময়ে খাবার নিরাপদতা এবং নিরাপত্তা দুই জিনিস তো আমাদের এখানে। নিরাপত্তা ইস্যু নিয়ে হুম, একটু যদি বলি, যে আমরা প্রথমে যে এগ্রি সেক্টরের কথা যখন আলোচনা করছিলাম, যে প্রত্যেকটা মানুষের যে অ্যাক্সেসিবিলিটি, অ্যাভেলেবিলিটি এবং ইউটিলাইজেশন, এগুলো যদি আমরা এনশিওর করতে পারি প্রত্যেকটা মানুষের জন্য, তখন আমরা বলছি খাবারে আমরা খাবারের নিরাপত্তা এনশিওর করতে পেরেছি। কিন্তু নিরাপত্তা এবং নিরাপদতা দুই জিনিস। নিরাপদতা হচ্ছে যে একটা খাবার যখন মানে একজন কনজিউমার খাবেন, তখন যেন ওই খাবার থেকে কোনোভাবে কোনো প্রকার ফুড সেফটি সংক্রান্ত যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলো যেন কোনোভাবে না আসে। সেখান থেকে ঝুঁকি থেকে মুক্ত একটি খাবার যেটা খেলে একজন কনজিউমার খাদ্য ঝুঁকি অর্থাৎ খাদ্য অসুস্থ হবে না অথবা ইনজুর্ড হবে না, সে ধরনের খাবার যদি আমরা ইনশিওর করতে পারি সেটাকে আমরা নিরাপদতা বলছি। তো কৃষক যখন খাবার উৎপন্ন করছে, সেই খাবারে কোনো প্রকার কেমিক্যাল কন্টামিনেশন যেন না থাকে, কোনো প্রকার রাসায়নিক ঝুঁকি মানে কেমিক্যাল থেকে আসবে, কোনো প্রকার মাইক্রোবায়োলজিক্যাল ঝুঁকি যেন না থাকে, ঠিক আছে, কিভাবে ফিজিক্যাল ঝুঁকি যেন কোনো কনজিউমার এক্সপোজ না হয়, সে ব্যাপারে আমাদেরকে কনফার্ম হতে হবে। তো সেই ক্ষেত্রে এটা শুধুমাত্র এককভাবে ফার্মার বা প্রডিউসারকে দায়িত্ব পালন করলে হবে না, গোটা সাপ্লাই চেনে যারা ইনভলভ, গোটা সাপ্লাই চেনে যারা আমরা দায়িত্বপ্রাপ্ত, অর্থাৎ ফার্ম থেকে শুরু করে একেবারে খাবার টেবিল পর্যন্ত যে সাপ্লাই চেনের কথা আমরা বলি বা ফুড ভ্যালু চেনের কথা বলি, প্রত্যেকটা ভ্যালু চেনের সাথে জড়িত প্রত্যেকটা অ্যাক্টর বা প্রত্যেকটা ফাংশনের সাথে আমরা যারা ইনভলভ রয়েছি, প্রত্যেককে আমাদের দায়িত্ব পালন করতে হবে। কারণ খাদ্য ঝুঁকি ফুড চেনের যে কোনো জায়গা থেকে হতে পারে। তো আমরা খাদ্য চেনে যে জায়গাতে যারা যারা রেসপন্সিবল রয়েছে, তারা যদি আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারি, খাবার নিরাপত্তার স্বার্থ অক্ষুণ্ণ রেখে, সেক্ষেত্রে আমরা হয়তোবা আমাদের খাবারটাকে নিরাপদ ভাবে একজন কনজিউমারের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা মানতে হবে যে খাবারের খাবারের যে বেসিক হ্যান্ডলিং রিকোয়ারমেন্ট, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা আহ অনেকাংশেই খাবারের নিরাপদ ভাবে হ্যান্ডেল করার রিকোয়ারমেন্ট গুলো জানি না। তো সেই ক্ষেত্রে ইতিমধ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, কাজ করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাংলাদেশ মিনিস্ট্রি অফ ফুডের আন্ডারে। তো তারা অনেকগুলো নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন, পলিসি মেকিং করেছেন, তারা অনেকগুলা রেগুলেশন গাইডলাইন স্টাবলিশ করেছে। তো সেই নীতিমালা অনুসরণ করে যদি আমরা খাবারটার প্রডিউস করতে পারি এবং জনগণের কাছে পৌঁছাতে পারি, সেক্ষেত্রে আমার নিরাপদ খাবারের মানে জনগণের কাছে পৌঁছাতে সক্ষম হব। তো এটা খুব সংক্ষেপে আমি বলতেছি, আমি ভিতরে যাচ্ছি না। কিন্তু যদি প্রত্যেকটা রেগুলেশনকে আমরা ভাগ ভাগ করে ফেলতে পারতাম, যেমন ফুড হাইজিনের যে রিকোয়ারমেন্ট গুলো এখন কোভিড এর প্রসঙ্গে আমরা অনেকে জানছি, যে হ্যান্ড ওয়াশ করতে হবে, 20 সেকেন্ড আমাদের হ্যান্ড ওয়াশ করতে হবে, আমাদেরকে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। তো এগুলো কিন্তু আমরা অনেক আগে থেকেই ছিল। আমাদের যদি ফুড হাইজিন রেগুলেশনটা দেখি বাংলাদেশ খাদ্য কর্তৃপক্ষের, এটা যদিও 2017 সালে পাবলিশড হয়েছে, কিন্তু এর আগেও কোডেক্সের যে জেনারেল ফুড হ্যান্ডলিং এর রিকোয়ারমেন্টটা ছিল, কোডেক্স এলিমেন্টারিস কমিশন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা পালন করে থাকি, অথবা ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি অথবা ইউএস এফডিএ যে গাইডলাইন গুলো রয়েছে, সেখানে কিন্তু খাবারের হ্যান্ডলিং এর জন্য এই হাইজিনিক রিকোয়ারমেন্ট গুলা খুব স্পেসিফিক্যালি বলা বলা ছিল যে কিভাবে আমরা খাবারটা হ্যান্ডলিং করব। তো ওই রিকোয়ারমেন্ট গুলো যদি আমরা যথাযথভাবে পালন করি, সেক্ষেত্রে এখন পরিস্থিতিটা আসছে যে কোভিড এর কথা আমরা বলছি, যে কোভিড একটা ভাইরাস, তাকে কিভাবে কিল করা যায়, সাবানের মাধ্যমে হ্যান্ড ওয়াশ করলে কিল হয়ে যেতে পারে বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তো আমরা যখন উদ্যোগ নিয়েছিলাম এই ফুড সেফটি ফুড হ্যান্ডলিং এর জন্য, যে ধরনের রিকোয়ারমেন্ট গুলো ছিল ফুড হাইজিনের, সেগুলো কিন্তু এই ভাইরাসকে মারার চেয়ে স্ট্রিনজেন্ট রিকোয়ারমেন্ট গুলো সেই রেগুলেশন বা গাইডলাইন গুলোতে ছিল। আমরা যদি সেগুলো মানতে পারি, সেক্ষেত্রে শুধুমাত্র ভাইরাসই না, ভাইরাসের চাইতেও ব্যাকটেরিয়াকে কিল করা অনেক টাফ। তো আমরা যখন এই ফুড হ্যান্ডলিং এর জন্য যখন হাইজিনিক রিকোয়ারমেন্টের কথা বলি, সেটা যদি আমরা আমরা পালন করি, শুধুমাত্র ভাইরাসই মারা যাবে না, এর চেয়েও এর চেয়েও এর চেয়েও ক্ষতিকারক, এর চেয়েও মানে ক্ষতিকারক বলবো না, এর চেয়েও মানে যাদেরকে মারা যথাযথ ভাবে একটু টাফ, তারাও কিল হয়ে যাবে। যেমন ব্যাকটেরিয়া, তাদের সেল ওয়াল থাকে, অনেক সময় স্পোর ফর্ম করে থাকে। তো ওই ধরনের মাইক্রোবস কেও আমরা মেরে ফেলতে পারতাম। তো এখন যেহেতু কোভিড আসাতে আমরা একটু আশাবাদ ব্যক্ত হচ্ছে, যে জাতি হিসেবে আমরা একটু দেখেছি যে আমরা হাইজিন স্যানিটেশন নিয়ে অনেক সময় একটু একটু মানে সচেতন নই। তো এই কোভিড আসাতে আমার মনে হয় যে জাতি অনেক বেশি সচেতন হবে, মাইক্রোব সম্পর্কে অনেক বেশি করে জানবে তারা। কোভিড পরবর্তী সময়েও শুধুমাত্র কোভিড এর জন্যই নয়, কোভিড পরবর্তী সময়েও অন্তত
মানুষের মধ্যে এই যে হাইজিনিক সেন্স সেটা অনেক স্ট্রংলি গ্রো করবে, এবং খাবার হ্যান্ডলিং এর জন্য যে ধরনের হাইজিনিক রিকোয়ারমেন্ট ছিল সেটা আমরা যথাযথভাবে পালন করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা অ্যাডভাইস থাকবে যে সরকার কোভিড 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 এর এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে হ্যান্ডলিং এর জন্য ডেফিনেটলি অনেকগুলো নীতিমালা নির্ধারণ করেছে, একটি জাতীয় কমিটি গঠন করেছে মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে, হ্যাঁ মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে, এবং কোঅর্ডিনেটেড ওয়েতে তারা কাজ করছে বিভিন্ন মিনিস্ট্রি এবং এজেন্সির সাথে। তো এই কোভিড সিচুয়েশনটা পার করার পরও আমাদের যে জেনারেল যে গাইডলাইন গুলো ছিল, যেটা হয়তোবা আমরা আমরা প্রত্যেকটা মানুষের কাছে মেসেজটা পৌঁছাতে পারিনি, তো জনগণ বা সাধারণ কনজিউমার যদি সেই মেসেজ গুলা, এই ফুড হ্যান্ডলিং রিকোয়ারমেন্ট গুলা যদি জানতে পারে, সেক্ষেত্রে হয়তোবা পরবর্তী সময়ে আমরা খাবারের নিরাপদতা অক্ষুণ্ণ রাখতে পারবো, এবং সাপ্লাই চেনকে নিরাপদ ভাবে মেনটেন করে একজন কনজিউমারের পাত পর্যন্ত, মাঠ থেকে খাবারের পাত পর্যন্ত আমরা এনশিওর করতে পারবো। এটা আমি মানে আশা ব্যক্ত করছি। স্যার, বর্তমান সময়ে খাদ্য মজুতকরণে কি কি সমস্যা বা জটিলতা দেখা দিতে পারে, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন? খাদ্য মজুদের ক্ষেত্রে আমরা এই সময়টুকু যেটা আমরা গ্লোবাল ট্রেন্ড, মানে এই যে কোভিডের যে বর্তমান পরিস্থিতি আমরা এখন ফেস করছি, বা মাইক্রোওয়েল যে সিচুয়েশনটা আমরা ফেস করতে যাচ্ছি, চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছি, যে এই ধরনের ঘটনা পৃথিবীতে এর আগে যে ঘটে নাই তা কিন্তু নয়। এর আগেও যদি আমরা দেখি যে সার্স ভাইরাসের যে প্রকোপটা আফ্রিকাতে ঘটেছিল 2014 থেকে 2016-তে, শুধু আফ্রিকাতে না, সেটাই মিডল ইস্ট পর্যন্ত ছড়িয়েছিল। তো ওই সময়টার এক্সপেরিয়েন্সটা আমরা এখন কাজে লাগতে পারি। তো ওই সময় মাইক্রোবস যেভাবে মানুষজনকে অসুস্থ করেছে, যে সময় সাপ্লাই চেন, ট্রান্সপোর্টেশন পুরাটা লকডাউন অবস্থায় ছিল, তাদের ইকোনমি কিভাবে রিয়াক্ট করেছে ওই সময়টাতে, মানুষজন কিভাবে সাফার হয়েছিল, সেই শিক্ষা থেকে আমরা কিন্তু আমাদের এই যে এখনকার সময় কি করণীয় বা খাবার স্টকের জন্য কি করতে পারি সেটা আমরা গাইডলাইন পেতে পারি। ঠিক একইভাবে আরো একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে 2008 সালে সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা ফুড ক্রাইসিসে ফেস করেছিল 2008-এ। তখন প্রাইস মানে প্রচুর পরিমাণে খাবারের দাম বেড়ে গিয়েছিল। তো সেই সময়টায় যে প্রবলেমগুলো আমরা ফেস করেছিলাম, সেটা থেকে আমরা এখন সেই শিক্ষাগুলো যদি আমরা প্রপারলি নিতে পারি, সেই শিক্ষাটা নিয়ে এখন যদি আমরা আমাদের নীতিমালা বা পলিসি প্রভিশনে নির্ধারণ করতে পারি যে কিভাবে আমাদের খাবারের স্টক করতে হবে, কিভাবে আমাদের সাপ্লাই চেইন এনশিওর করতে হবে, সেক্ষেত্রে হয়তোবা আমরা বড়ি যে সংকটের আমরা এক্সপেক্ট করছি, যে সামনে আমরা অনেক ভয়াবহ সিচুয়েশন ফেস করতে যাচ্ছি, সেটা আমরা অনেকাংশে রিডিউস করতে পারি। আমরা আননেসেসারি যেন খাবারটা স্টক না করি। আমরা যখনই ফার্মার খাবারটা প্রডিউস করছেন, ফার্মিং করছেন, হারভেস্টিং করছেন, সেটা যেন যথাযথভাবে স্টোরেজ করতে পারি। স্টোরেজ করার সময় কিন্তু স্টোরেজ আমরা যত সহজে বলতেছি যে স্টোরেজ করব আমরা, তো স্টোরেজের কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে একটা প্রত্যেকটা খাবারের প্রকার ভেদে খাবারগুলাকে স্টোরেজ করতে হয়। মানে গ্রেইন গুলা যদি খাদ্যশস্য হয়, যেটার ময়েশ্চার কন্টেন্টটা যেন কম থাকে, যে ময়েশ্চার কন্টেন্টে খাবারটা ঠিক থাকবে, সেই ধরনের এনভায়রনমেন্ট যেন আমরা ঠিক করতে পারি। সারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং থানা লেভেলের মিনিস্ট্রি অফ ফুড কর্তৃক অনেকগুলা সাইলো নির্মাণ করা হয়েছে। সাইলো গুলাতে যেন যথাযথ রিকোয়ারমেন্ট গুলা মেনে, অথবা সাইলোকে কিভাবে খাবার প্রিজার্ভ করা যায় তারও কিছু নীতিমালা কোডেক্স এলিমেন্টারিজ কমিশন বা বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ফুড সেফটি যারা এজেন্সি, তারা কিন্তু ওইগুলো গাইডলাইন তৈরি করেছে। ঠিক একইভাবে আমাদের মন্ত্রণালয়েরও কিছু গাইডলাইন রয়েছে। পাশাপাশি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাবার কিছু গাইডলাইন, নীতিমালা এবং কিছু কি বলে রেগুলেশন এস্টাবলিশ করেছে। তো সেই নীতিমালাগুলো যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, খাবারের ধরন ভেদে আমরা গ্রেইন প্রোডাক্ট সেগুলো আমরা স্টোর করতে পারবো। যেগুলো প্রবলেম হচ্ছে, যেগুলো পেরিশেবল প্রোডাক্ট, হাইলি পেরিশেবল, এক্সকিউজ মি, যেমন ভেজিটেবল এবং ফ্রুটস, সেগুলোকে আমরা যথাযথভাবে প্রিজার্ভ, মানে খুব লং টার্ম তো প্রিজার্ভ করতে পারবো না, বাট টাইম বিং আমরা প্রিজার্ভ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কিছু হাইলি টেকনিক্যাল জিনিস এনশিওর করতে হবে, যে আমাদের অবশ্যই ওয়্যার হাউস গুলা সাফিসিয়েন্টলি হইতে হবে। যদি আমি পটেটো স্টোর করি, যদি আমি বানানা স্টোর করি বা ফ্রুটস ভেজিটেবল স্টোর করি, সেক্ষেত্রে তাদের স্টোরেজের যে রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু ধান, চাল অথবা মেইজের যে স্টোরেজ যে রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু একরকম হবে না। এক একটা ফুডের রিকোয়ারমেন্ট বা ধরন অনুসারে তার স্টোরেজ রিকোয়ারমেন্টটাও ওরকম হইতে হবে।
তো সেই জিনিসগুলা যদি ফার্মাররা যদি এই রিকোয়ারমেন্ট নিজেরা মিট করতে না পারে, যদি আমাদের ট্রেডিশনাল ওয়েতে যেমন গোলা ভরা ধানের কথা আমরা শুনি, গোলাতে ধান রাখতে পারবে, কিন্তু ফ্রুটস বা ভেজিটেবল রাখার মতো যে রিকোয়ারমেন্ট, সেই টেকনোলজি সেই জায়গাগুলোতে নাই। তো প্রত্যেকটা ফ্রুটস বা গ্রেন অথবা খাবারের ধরন ভেদে যে রিকোয়ারমেন্ট, সেটা সেই ধরনের সাহায্য সহযোগিতার জন্য কৃষকরা যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের বা থানা লেভেলে যে নির্ধারিত কৃষি অফিসার রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে কৃষি অফিসারের নির্ধারিত গাইডেন্স নিয়ে যদি খাবারগুলোকে নির্ধারিত রিকোয়ারমেন্ট মেনটেন করে স্টোরেজ করে, সেক্ষেত্রে অনেক ম্যাক্সিমাম টাইমে সে প্রোডাক্ট স্টোরেজ করতে পারবে। তো এই স্টোরেজ করার পাশাপাশি আমাদেরকে এটাও এনশিওর করতে হবে যেগুলো হাইলি পেরিশেবল, হ্যাঁ, হাইলি পেরিশেবল যে খাবারগুলো রয়েছে সেগুলাকে আমরা হারভেস্টিং এর পর খুব বেশি দিন তো আমরা রাখতে পারবো না। যেমন ফ্রুটস ভেজিটেবল তো আমরা লং টার্মের জন্য স্টোর করতে পারি না। এটাকে যত দ্রুত সম্ভব আমাকে এটাকে বাজারে পাঠাতে হবে। তো বাজারে পাঠাতে গেলে আমাকে যেটা করতে হবে, এই যে লকডাউনের সময় আমরা স্ট্রিক্ট লকডাউন সিচুয়েশনের মাঝখানে যেটা ছিল যে গাড়ি ঘোড়া একেবারে বন্ধ করা ছিল, আমরা যদিও বুঝতেছি যে এই সময়ে লকডাউনটা খুব দরকারি, যাতে করে ভাইরাসটা ট্রান্সমিট না হয়, বা সোশ্যাল ডিস্টেন্সিংটা এই জন্য দরকার যাতে করে আমরা আমাদের ভাইরাসটাকে ডিসিমিনেট করতে না পারি একজন থেকে আরেকজনের শরীরে। তো এই ক্ষেত্রে অবশ্যই এই পণ্যবাহী খাবারের পণ্যবাহী গাড়ি অথবা খাবার যারা ট্রান্সপোর্টেশন করে সেই ধরনের ট্রান্সপোর্টেশনটাকে অ্যাক্টিভ করে ফেলতে হবে, যাতে করে কখনো এই যে একটা জায়গা থেকে ফার্মার প্রডিউস করছে, ফার্মার যেন পেরিশেবল আইটেমটাকে দ্রুত মার্কেটে পৌঁছাইতে পারে, যে মার্কেটটুকু রয়েছে সেই জায়গাগুলোতে যেন যথাযথভাবে পৌঁছাইতে পারে, তার জন্য অ্যারেঞ্জমেন্ট নির্ধারণ করা। এবং এটা ইতিমধ্যে সরকার যে গাইডলাইনটা নির্ধারণ করেছে, মিনিস্ট্রি অফ হেলথের যে ইমার্জেন্সি কমিটি গঠন করা হয়েছে তারাও যে গাইডলাইনটা দিয়েছে প্রত্যেকটা জায়গাতে, এখানেও নয়, প্রাইম মিনিস্টার অফিস থেকেও একটা নীতিমালা নির্ধারণ করেছেন যে পণ্যবাহী জাহাজ সহ আরো অনেকগুলা জায়গাতে তারা মানে এক্সাম্পটেড দিয়েছে, যে যাতে করে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ওপেন থাকে, মার্কেট যেন ফুড মার্কেট যেন ওপেন থাকে, এবং লোকজন যেন সহজে অ্যাক্সেসেবল হয় মার্কেটে, সেই ব্যবস্থা ওনারা করে দিয়েছেন। তো আমাদের এই ক্ষেত্রে যেটা মেনটেন করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিংটা আমরা মানবো, লকডাউনের যে রিকোয়ারমেন্ট সেটা আমরা মানবো, কিন্তু পাশাপাশি খাবারের শৃঙ্খল, খাদ্য ফুড সাপ্লাই চেইন যেন পুরাপুরি ফাংশনাল থাকে সেটাকে আমাকে এনশিওর করতে হবে। আমি শুধু লং টার্ম প্রিজার্ভের জন্য যে খাবারগুলো দরকার সেগুলো আমি অবশ্যই প্রিজার্ভ করব, কিন্তু পেরিশেবল আইটেমগুলো যেহেতু আমাদের প্রিজার্ভ করার কোনো অপশন নাই, এগুলো ডেইলি মার্কেটে এগুলোকে পৌঁছাইতে হবে, সেই ধরনের মেকানিজম আমাদের এস্টাবলিশ করতে হবে যাতে করে প্রোডাক্ট হারভেস্টিং এর পর সাথে সাথে আমরা মার্কেটিং করতে পারি, এবং সাধারণ মানুষজন যাতে করে সেই প্রোডাক্ট গুলা নিতে পারে। আলটিমেটলি ওয়াটার সলিউবল ভিটামিন যেগুলো ফ্রুটস এবং ভেজিটেবলস এর মধ্যে পাওয়া যায় সেগুলো, এবং এগুলো আমাদের শরীরে যেহেতু থাকে না এবং ডেইলি ইনটেক করতে হয়, সে নিউট্রিশনাল ঘাটতি পূরণের জন্য হলেও আমাদেরকে এগুলা মার্কেট অ্যাক্সেসিবল করতে হবে। তো প্রশ্নটা যেটা ছিল, আমি আবারও সেই প্রশ্নতে চলে আসতেছি যে স্টোরেজের জন্য কি কি ধরনের মেকানিজম নিতে পারে। তো আমাদের জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, আগে যেহেতু সার্ভে করা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে কি পরিমাণ শস্য আমাদের উৎপন্ন হয়, সেই কোন ধরনের শস্যের প্রকারভেদ অনুসারে আমরা যেন নির্ধারিত ওয়্যার হাউস, নির্ধারিত চিলিং সেন্টার, নির্ধারিত সাইলো আমরা নির্ধারণ করতে পারি, এবং সেই জায়গাগুলোতে সরকারি মালিকানাধীন হতে পারে অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যেন আমরা নির্ধারিত পণ্য স্টোরেজ করতে পারি উইথ এ ফোরকাস্টেড টাইমের জন্য, যে গভর্নমেন্ট অলরেডি ফোরকাস্ট করেছে যে এই কোভিড এর এই প্যান্ডেমিক সিচুয়েশন কতদিন যাবত থাকতে পারে, তার উপর বেস করে আমাদের নির্ধারিত খাবার অবশ্যই প্রিজার্ভ করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে পণ্য প্রিজার্ভ করব আমরা এখনই, কিন্তু সেটা যেন কখনোই এই সময়ের জন্য কোনো প্রকার স্কেয়ারসিটি তৈরি করতে না পারে। আমরা আগেও বলেছিলাম যে এখনকার যে সিচুয়েশন রয়েছে, যে আমরা খাবারে আসলেই যথেষ্ট পরিমাণ খাবার আমাদের রিজার্ভে রয়েছে, আমরা কোনোভাবে খাবারের অভাবে নাই, কিন্তু সাপ্লাই চেনের ব্রেকডাউনের জন্য আমরা কিছুটা প্রবলেম ফেস করতেছি, যে কারণে ঢাকা শহরে অনেকে ফেস করতে পারছেন যে মার্কেটে গিয়ে খাবার পাচ্ছি না আসলে সেই কারণে মার্কেটে দাম বেড়ে যাচ্ছে। আলটিমেটলি কৃষক কিন্তু খাবারের দাম পাচ্ছে না, কৃষক যে পরিমাণ পণ্য উৎপাদন করতেছে সেই পরিমাণ সে কিন্তু তার যে কস্টিং হচ্ছে সেখানে সেই পরিমাণ কষ্টও সে
পাইতেছে না। কারণ হচ্ছে যে সে তার পণ্যটাকে কোনোভাবেই মার্কেটে পৌঁছাইতে পারতেছে না, অথবা তার কাছে সেই মেকানিজম নাই যে কিভাবে আমি সেটাকে প্রপারলি স্টোরেজ করতে পারি। তো এই কারণে আমাদের এই জায়গাগুলোতে গভর্নমেন্টের উদ্যোগের পাশাপাশি প্রাইভেট 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 কোম্পানিগুলোকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি প্রত্যেকটা এলাকার যে মুরব্বীরা থাকবে বা এলাকার যে পলিটিক্যাল লিডার আছে তারাও এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে, যাতে করে সমন্বিতভাবে একটা উদ্যোগ নেয় যে এই সিচুয়েশনটা হ্যান্ডলিং এর জন্য আমাদেরকে কি কি করণীয়, সে ব্যাপারে তারা যদি সমন্বিতভাবে উদ্যোগ নিয়ে এই সিচুয়েশন গুলাকে ম্যানেজ করতে পারবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, বর্তমান সময়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের কি ধরনের সহায়তা দেওয়া হবে? ভেরি গুড কোয়েশ্চেন। এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, যে কারণ এই যে কোভিড সিচুয়েশনে এই সময়টায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইন জেনারেল। যদি আমরা বলি যে প্রান্তিক লেভেলে যারা বসবাস করছে, আমরা দরিদ্র লেভেলে ডেইলি ওয়ার্কার, রিক্সা পুলার, এবং কৃষক লেভেলে যদি আমরা বলি যে প্রান্তিক লেভেলে যারা কৃষক রয়েছেন, যে কৃষকরা আসলে মানে সবচেয়ে বেশি এফেক্টেড হইতে পারে। তো যেহেতু খাবারকে আমাদেরকে ফুড সাপ্লাই চেইন এনশিওর করতেই হবে, প্রত্যেকটা মানুষের খাবারের যোগান আমাদেরকে এনশিওর করতে হবে। তো এই ক্ষেত্রে কৃষকদের জন্য কৃষকরা কৃষকরা যেটা প্রবলেম ফেস করবে সেটা হচ্ছে যে, যেহেতু সাপ্লাই চেইন লকডাউন, ইন্টারন্যাশনাল ট্রেডটাকেও অনেকদিন ব্যারিয়ার ছিল, ইন্টারন্যাশনাল ট্রেডও বন্ধ ছিল, ট্রান্সপোর্টেশন সিস্টেমটা বন্ধ ছিল, লোকালি মানে ডোমেস্টিক্যালি বন্ধ ছিল, ইন্টারন্যাশনালি বন্ধ ছিল। তো এই কারণে ওর যে কৃষির যে ইনপুট গুলো লাগে, কৃষি ইনপুট মানে হচ্ছে, প্রথমে আমি বলেছিলাম হয়তোবা যে ওর সার লাগবে, ওর বীজ লাগবে, হ্যাঁ, ওর হচ্ছে আরো কিছু ইরিগেশনের জন্য সাপোর্ট লাগবে, ওর হচ্ছে গিয়ে মেনটেনেন্স এর জন্য, কৃষি মেনটেনেন্স এর জন্য আরো কিছু রিকোয়ারমেন্ট লাগবে। তো সেই জিনিসগুলো যদি সে না পায়, সেক্ষেত্রে সে তার পরবর্তীর যে হারভেস্টিং এর কথা আমরা চিন্তা করতেছি, যে আমি আগে বলেছিলাম যে শর্ট টার্মে আমাদের খাবারের কোনো প্রকার সমস্যা হবে না, কারণ হচ্ছে যে রিজার্ভ টুকু আছে সেটা আমাদের জন্য সাফিসিয়েন্ট মানুষকে ফিট করানোর জন্য। কিন্তু বাট লং টার্মের কথা যদি আমি চিন্তা করি, কারণ হচ্ছে যদি আমরা কৃষিটাকে প্রপারলি কন্টিনিউ করতে না পারি, কৃষি খাত যদি তার প্রোডাকশন বন্ধ করে দেয়, সেক্ষেত্রে লং টার্ম ইফেক্ট আসবে। তো এখন কোভিড সিচুয়েশনের জন্য যেটা হয়েছে, যেহেতু স্ট্রিক্ট লকডাউনে ট্রান্সপোর্টেশন বন্ধ, যদি আমরা বলে দিয়েছি যে একটু হয়তো বা উদার, আমরা মানুষ মুভ করতে পারছে, আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন অনেক মুভ করতেছে, কিন্তু সেটা হচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু উদ্যোগ নেয় নাই, গভর্নমেন্ট এখনো পর্যন্ত পাবলিকলি ট্রান্সপোর্টেশন ওপেন করে দেয় নাই। তো কৃষি খাতের জন্য একজন ফার্মার, মানে আমি যদি আমার যেটা একটা জমি থাকে, সেই জমিতে আমি এককভাবে তো ফার্মিং করতেছি না, আমি এই ফার্মিং কার্যকলাপ গুলাকে সম্পূর্ণ করতে আমি সাহায্য নিচ্ছি আরো কিছু লোকদের, অর্থাৎ ওয়ার্কার। ফার্মিং এ কিছু ওয়ার্কারের দরকার আছে, লোকবলের দরকার আছে। এখন এই সিচুয়েশনে যেটা প্রবলেম হচ্ছে যে লোকবল পাওয়া যাচ্ছে না কৃষি কাজ করানোর জন্য, এবং ওর যে ফার্টিলাইজার লাগবে বা ওর যে সার লাগতেছে, সেগুলো মার্কেটে অ্যাভেলেবেল না, এবং সেগুলোর অনেক এক্সপেন্সিভ, যদিও পাচ্ছে তারা, সেগুলো অনেক মানে অনেক বেশি দাম। তো এখন এই দাম দিয়ে বা লোকজন পাচ্ছে না, এই সিচুয়েশনে আমরা যেটা ফিল করতেছি যে পরবর্তী প্রোডাকশনে আমরা হয়তোবা এক্সপেক্টেড রেজাল্ট নাও পেতে পারি। তো সেক্ষেত্রে আমরা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার উদ্যোগ নিয়েছেন যে প্রত্যেকটা থানা এবং ডিস্ট্রিক্ট লেভেলে যে কৃষি অফিসার রয়েছেন, ব্লক সুপারভাইজার পর্যন্ত, প্রত্যেকে উদ্যোগ নিয়ে কৃষকদের মাঝে অ্যাওয়ারনেস বিল্ড আপ করছে যে এই যে সিডের যে সমস্যা হচ্ছে, ফার্টিলাইজারের যে সমস্যা হচ্ছে, বা পেস্টিসাইডের যে সমস্যাগুলো তারা এখন ফেস করতেছে, সেগুলোর জন্য গভর্নমেন্ট কিছু সাবসিডাইজ দিচ্ছে, গভর্নমেন্ট কৃষকদেরকে সহজ শর্তে ঋণ দিচ্ছে। এবং গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার অলরেডি দেখেছি, প্রাইম মিনিস্টার প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, ফার্মিং, প্রত্যেকটা সেগমেন্টের জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট ওদেরকে ভর্তুকি দিচ্ছেন, এবং ব্যাংক গুলা থেকে তারা অল্প সহজ শর্তে ঋণ পাবে, এই ধরনের কিছু রিকোয়ারমেন্ট সেট করে দিয়েছেন, এবং যাতে করে প্রত্যেকটা এরিয়াতে ফার্মার লেভেল পর্যন্ত গিয়ে যাতে সিড, ফার্টিলাইজার, পেস্টিসাইড বা অন্যান্য ইরিগেশনের যে লজিস্টিক সাপোর্ট গুলো লাগবে সেগুলো যেন পায়, তার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ হাতে নিচ্ছে। শুধুমাত্র সরকারি যে নিচ্ছে তা কিন্তু অনেক প্রাইভেট কোম্পানিও এগিয়ে আসছে। অনেক প্রাইভেট কোম্পানি তাদের কৃষি যে সাপোর্টিং টুল গুলো লাগে, ইকুইপমেন্ট লাগে, মেশিন গুলো লাগে, সেগুলো সাপোর্টও কিন্তু তাদেরকে দিচ্ছে, এবং সহজ শর্তে কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে। এখন এই সমন্বয় উদ্যোগ, যদি এই উদ্যোগগুলো গভর্নমেন্ট লেভেল থেকে আসে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কনফার্ম না আদৌ
প্রান্তিক কৃষক বলতে যেটা আমরা বোঝাচ্ছি, বড় কৃষক যারা, তারা বড় বড় ফার্মার মালিক যারা, তাদেরকে অনেকাংশে তারা মেকআপ করতে পারে, কিন্তু একেবারে রুট লেভেলের ফার্মার যাদের যাদের হয়তো খুব অল্প পরিমাণ নিজস্ব জমি আছে, অন্য জায়গায় গিয়ে কাজ করে, তারা খুব ভালনারেবল সিচুয়েশন আছে। এবং গভর্নমেন্ট যে সাবসিডি দিচ্ছে, গভর্নমেন্ট যে বিভিন্ন প্রণোদনা দিচ্ছে, বিভিন্ন এনজিও বা প্রাইভেট সেক্টর যে ধরনের উদ্যোগগুলো গ্রহণ করছে, তার বেনিফিট গুলা আলটিমেটলি একেবারে রুট লেভেলে গিয়ে, যে আমরা যে কৃষকের কথা বলছি প্রান্তিক লেভেলে, তারপর যে কতটুকু পৌঁছাবে, এই চ্যালেঞ্জটুকু গভর্নমেন্ট কতটুকু ট্যাক্টফুলি ম্যানেজ করতে পারবে, বা গভর্নমেন্টের বা পলিটিক্যালি গভর্নমেন্ট কতটুকু কমিটেড, তার উপরে ডিপেন্ড করবে হচ্ছে আমাদের আগামী দিনে এই যে খাবারের যে আমরা এক্সপেকটেশন করছি যে আমাদের খাবারের সংসম্পূর্ণতা বা আমরা কোনো প্রবলেম ফেস করব না, তার সফলতা আলটিমেটলি নির্ধারিত হবে এই যে মেকানিজমটা, সেটা আমরা আলটিমেটলি কত রুট লেভেল পর্যন্ত পৌঁছে দিতে পারবো সে লেভেলে। তো আমরা শুধু কৃষকের কথা বলতেছি, শুধু কৃষকই নয়, মানে ফার্মিং মানে শুধু ফার্মিং ফার্মিং আমি বোঝাতে শুধুমাত্র কৃষি পণ্যের কথাই বলতেছি না, আমি এই ফার্মিং রেফার অলসো টু এগ্রিকালচার সেক্টর, লাইভ স্টক সেক্টর, প্রত্যেকটা লেভেলের কথা আমি বলছি। যে যারা ফিশারিজ এর সেক্টরের সাথে কানেক্টেড রয়েছেন, যারা ফার্মিং করছেন, ফিশ ফার্মিং করছেন, অথবা রেনু রেনু উৎপাদন করছেন, তাদের কথা আমি বলতে এই জায়গায় মিন করছি। ঠিক একইভাবে আমি মিন করছি যে একটা কোনটা বললাম, মানে কৃষি ক্ষেত্র, লাইভ স্টক সেক্টর বা পোল্ট্রি সেক্টর, প্রত্যেকটা সেক্টরের কথা আমি এই জায়গায় মিন করছি। শুধুমাত্র কৃষি মানে এই না যে শুধুমাত্র আমি শস্য পণ্যের কথা বলতেছি। আমার যে কথাগুলো ছিল সেগুলো আলটিমেটলি ইজ অ্যাপ্লিকেবল ফর লাইভ স্টক, পোল্ট্রি, ফিশারিজ, প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে আমার এই 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 মানে এই কথাগুলো পূর্ণ। কারণ প্রত্যেকটা জায়গাতে মনে রাখতে হবে, আমি যেহেতু কৃষি মন্ত্রণালয়ের কথা বলতেছি, কৃষি মন্ত্রণালয় যে ধরনের উদ্যোগ নিচ্ছে, ঠিক একইভাবে মিনিস্ট্রি অফ লাইভ ফিশারিজ এবং লাইভ স্টকও কিন্তু একই ধরনের উদ্যোগ এবং প্রণোদনা নিচ্ছে। তারাও বিভিন্ন ইন্টারমিনিস্ট্রিয়াল সাথে লিয়াজও করে তারা কাজ নিচ্ছে। তারাও কৃষকদেরকে বা ফার্মারদেরকে যাতে করে এই ধরনের প্রণোদনাগুলো সহজে গ্রহণ করতে পারে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত মানে পাবলিক জনপ্রতিনিধিদের মাধ্যমে এই এই সাহায্যগুলা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে। তো আলটিমেটলি প্রত্যেকটা অর্থাৎ গোটা সাপ্লাই চেনের ফার্ম থেকে ফক পর্যন্ত, যেটা বলেছিলাম যে প্রত্যেকটা সেক্টরের সফলতার উপরে নির্ধারণ হবে আগামী দিনে আমরা কতটুকু খাবার পাবো এবং সেটা আদৌ ব্যালেন্স খাবার হবে কিনা। কারণ হচ্ছে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট প্রত্যেকটা সোর্সে আমাকে এনশিওর করতে হবে। তো প্রত্যেকটা মিনিস্ট্রি যেহেতু এখানে ইনভলভ রয়েছে এবং সেন্ট্রালি প্রাইম মিনিস্টার অফিস থেকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, আমার মনে হয় প্রত্যেকের সমন্বিত সাহায্য, সমন্বিত উদ্যোগ এবং সমন্বয়ের মাধ্যমে আমার মনে হয় এই সফলতাটা আমরা পেতে পারি। ধন্যবাদ স্যার আপনাকে। এ পর্যায়ে আমরা দর্শকদের নিকট থেকে কিছু প্রশ্ন জেনে নিব। ওকে। হৃদয় জুবায়ের লিখেছেন, স্যার এই দুর্যোগকালীন সময়ে কিভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি? এই বিষয়ে হ্যাঁ, এটা বোধহয় আমরা এর আগে একবার বলেছিলাম। হ্যাঁ, আমরা আগে একবার আলোচনা করেছি। তো দুর্যোগকালীন সময়ে শুধু না, আমাদের যে কোনো সময়টাতে যখন আমাদের খাবার থাকবে, সেই খাবারটাকে আমরা যেন নিরাপদ ভাবে গ্রহণ করতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে অবশ্যই নিশ্চিত হতে হবে। কারণ খাবার শুধু খেলেই হবে না, খাবারের নিরাপত্তা এনশিওর করার পাশাপাশি আমাকে খাবারটাকে নিরাপদতাও এনশিওর করতে হবে। কারণ খাবার খেয়ে, আমি যে খাবারটা খাবো সেই খাবার খেয়ে যেন আমি কোনোভাবে অসুস্থ না হয়ে যাই, অথবা সেই খাবারটাকে আমি কোনোভাবে ইনজিউরড যেন না হয়, সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। তো বেসিক ফুড হ্যান্ডলিং এর কিছু গাইডলাইন আমরা যেমন WHO বা FAO, কোডেক্স এলিমেন্টারিস কমিশন কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে খাবার নিরাপদ রাখার 5টা চাবিকাঠি। তো খাবার নিরাপদ রাখার 5টা চাবিকাঠি যদি আমি এনশিওর করতে পারি, তাইলে আমাদের খাবারটা নিরাপদ হবে। তো সেক্ষেত্রে আমরা জানি যে খাবারটাকে প্রপারলি ক্লিন করতে হবে, ওয়াশ করতে হবে বা স্যানিটাইজ করতে হবে। খাবারটাকে প্রপারলি ওয়াশ এবং হ্যান্ড স্যানিটাইজেশন আমরা অলরেডি বোধহয় নিয়মটা খুব ভালো করে জানি, যে আমরা হ্যান্ড ওয়াশের যে রিকোয়ারমেন্ট আমরা ইতিমধ্যে জানতাম, বা এর আগে যে পাবলিকলি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হতো অনেকগুলো চ্যানেলে, সাবানের অ্যাডভার্টাইজমেন্ট, যে তোর সাবান স্লো নাকি রে, যে 10 সেকেন্ডে হয়ে যেত। আমরা এই কোভিড এর কল্যাণে আমরা এটা জানতে পেরেছি যে হ্যান্ড ওয়াশিং এর জন্য যদি আমরা সাবান ব্যবহার করি, সাবানটা হচ্ছে ময়লা ক্লিন করে। তো সে ক্লিন করার জন্য আমাকে অন্তত 20 সেকেন্ড সময় লাগবে না। 20 সেকেন্ডে কিভাবে করতে হবে সেটা নিয়ে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভাবে আমাদেরকে অলরেডি শিখিয়ে দিয়েছে। তো সেটা আমরা এখন খুব বেশি এক্সপ্লেন করছি না। তো আমাকে
যেটা করতে হবে যে খাবারটা আমি ওয়াশিং করলাম, স্যানিটাইজ করলাম, তারপরে খাবারটাকে আমাকে যথাযথভাবে কুক করতে হবে। কুক মানে থরোলি কুক করতে হবে খাবারটাকে। এবং কুকের জন্য যে নীতিমালা গ্লোবালি বলা আছে সেটা হচ্ছে যে 70 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এটা হচ্ছে অন্তত অন্তত 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 2 মিনিট রাখতে হবে, যাতে করে মানে এটা হচ্ছে কোর টেম্পারেচার। এটা এমন না, অনেকে ভুল বোঝে যে 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তো মানে এক্সটার্নাল টেম্পারেচার হতে পারে। তো আমরা যখন বলছি 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ফর 2 মিনিটস, এটা হচ্ছে প্রোডাক্টের কোর টেম্পারেচার, অর্থাৎ একটা একটা রান্না করা খাবারের সবচেয়ে মিডলের যে পয়েন্ট, মিডল পয়েন্ট, আমরা সেটাকে ফুড সায়েন্সের ভাষায় বলি যে সবচেয়ে স্লোয়েস্ট পয়েন্ট অফ হিটিং। স্লোয়েস্ট পয়েন্ট অফ হিটিং এ যাতে করে এই টেম্পারেচারটা পৌঁছায়, 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 2 মিনিট। যদি সলিড প্রোডাক্ট হয়, যদি মাংসের টুকরা হয়, মাংসের টুকরা মাঝখানে যেন 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 2 মিনিট এক্সপোজড হয় আমাকে এনশিওর করতে হবে। তো ওয়াটারের ক্ষেত্রে আবার তা না, মানে খাবারের প্রকার ভেদে এক একটা খাবার এক এক রকম, এবং খাবারের রিকোয়ারমেন্ট গুলো আমরা যখন মাপবো এক একটা খাবার এক এক রকম হইতে হবে। যেমন যদি আমি যদি রান্না করা খাবার যদি রেস্টুরেন্টে গিয়ে খেতে চাই, যখন ওরা বুফে খাবার সাপ্লাই করে, তখন যদি আমি খাবারের কোর টেম্পারেচার মেনটেন করতে চাই, সেক্ষেত্রে আমাকে কিন্তু মাঝখানে দিলে হবে না, আমাকে অবশ্যই কোথায় দিতে হবে, আমাদের সারফেস এরিয়াতে দেখতে হবে। কারণ যেহেতু হিটটার নিচে দিয়ে হিট হচ্ছে, তো নিচে অনেক বেশি টেম্পারেচার থাকবে। সবচেয়ে স্লোয়েস্ট পয়েন্ট অফ হিটিং যেহেতু বলেছিলাম, তাহলে এই ক্ষেত্রে স্লোয়েস্ট পয়েন্ট অফ হিটিং হবে উপরের লেভেলটাতে, সেক্ষেত্রে আমাকে উপরের টেম্পারেচারটা দেখতে হবে। তো এটা মাপার জন্য অনেকগুলা অবশ্য থার্মোমিটারও ভেরি করে, সেটা আমাদেরকে দেখে মাপতে হবে। যাই হোক, এই পয়েন্টে ছিল যে আমাদেরকে অবশ্যই খাবারটাকে যথাযথভাবে রান্না করতে হবে, থরোলি কুক করতে হবে। তারপরে যেটা হচ্ছে যে এই খাবারটা আমরা যখন খাবার বাসা বাড়িতে রাখতেছি, অনেক সময় হয়েছে একটা হচ্ছে রান্না করা খাবার, আর একটা হচ্ছে খাবার, মাছ মাংস নিয়ে আসছি, আবার রান্না করা খাবারও রয়ে গেছে। তো আমরা প্রায় ক্ষেত্রে দেখি যে আমাদের বাসা বাড়ির কিচেনে দুইটাই পাশাপাশি রেখে দিই, রান্না করা খাবারও রেখে দিচ্ছি, পাশে রেখে দিচ্ছি হচ্ছে খাবার, মাছ নিয়ে আসছে, মাছ চেহারা খুব সুন্দর, এই জন্য রান্না করা খাবার পাশে রেখে দিয়েছে। তো সেটা যেন না হয়, কারণ কাঁচা মাংস, কাঁচা মাছ, এগুলো হচ্ছে মাইক্রোভস অনেক বেশি লোড থাকে। আর যেটা আমরা রান্না করে ফেলেছি, মানে কুক করে ফেলছি অলরেডি, ওয়াশ করে কুক করে করে ফেলেছি, সেখানে মাইক্রোওয়েভ লোড নাই। তো যদি আমরা পাশাপাশি রেখে দিই, একটা খাবার আর একটা খাবারকে কন্টামিনেট করবে, যেটাকে আমরা ক্রস কন্টামিনেট বলতেছি। যেটা আমাকে অবশ্যই এনশিওর করতে হবে রান্না করা খাবার এবং খাবার যেন আলাদা রাখি, সেপারেট করতে পারি। তারপরে আমাকে যেটা করতে হবে যে অবশ্যই এই যে খাবার তৈরির ক্ষেত্রে যে ধরনের র মেটেরিয়াল লাগে, যে ধরনের ইনগ্রিডিয়েন্ট লাগে, সেটা যেন নিরাপদ হয়। যে কোনো প্রকারের খাবার র মেটেরিয়াল নিয়ে এসে আমি রান্না করবো তা না, আমাকে অবশ্যই এনশিওর করতে হবে আমি কি ধরনের পানি ব্যবহার করতেছি, পানিটা যেন অবশ্যই নিরাপদ হয়, কি ধরনের ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করতেছি সেটাও যেন নিরাপদ হয়। হ্যাঁ, তো আরেকটা যেটা কি, সেটা হচ্ছে এই যে খাবারগুলা আমরা রান্না করার পর, অনেক সময় রান্না করার পর গরম খাবারটাকে গরম টেম্পারেচারে রাখতে হবে, অথবা ঠান্ডা খাবারটাকে ঠান্ডা টেম্পারেচারে রাখতে হবে। আমরা যখন কোল্ড স্লো একটা আইটেম না, ঠান্ডা খাবার, সেটা যদি খেতে চাই আমি, সেটাকে প্রিজার্ভ করবো, মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাখতে হবে, আমাকে অবশ্যই এনশিওর করতে হবে ঠান্ডা খাবার যেন ঠান্ডাতে রাখি, এবং গরম খাবার যেন গরমে রাখি। কারণ আমরা জানি যে 5 থেকে শুরু করে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারকে আমরা ডেঞ্জার জোন বলি। এটা হচ্ছে কোডেক্সের রিকোয়ারমেন্ট, যদিও এই টেম্পারেচার নিয়ে অনেকগুলো মতভেদ, ঠিক না, এক একটা দেশ এক এক ধরনের স্ট্যান্ডার্ড সেট করে। আমাদের দেশেও আমরা স্ট্যান্ডার্ড সেট করেছিলাম 5 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কিন্তু আলটিমেটলি ফাইনাল পাবলিকেশনের সময় রেগুলেশনে 5 থেকে 63 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চলে আসছে। তো আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করতেছি, আমাদের ক্ষেত্রে 5 to 63 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা হচ্ছে ডেঞ্জার জোন। আমাকে অবশ্যই প্রোডাক্টটাকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অথবা 63 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অ্যাবভ রাখতে হবে যদি এটা হট খাবার হয়। আর যদি স্লো কোল্ড প্রোডাক্ট হয়, সেটাকে অবশ্যই 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিচে রাখতে হবে। কারণ হচ্ছে এর মাঝখানে যদি আমরা রেখে, সেক্ষেত্রে সেটাকে আমরা ডেঞ্জার জোন হিসেবে ট্রিট করি, সেগুলোকে আমাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তো এই হচ্ছে মিনিমাম গাইডলাইন, যদি আমরা মেনটেন করতে পারি, সেই ক্ষেত্রে আমরা যতই বলি যে এই ফলের মধ্যে রাসায়নিক দিয়েছে বা এটার মধ্যে পেস্টিসাইড রেসিডিউ আছে, তো আমরা যদি প্রপারলি এগুলো মেনটেন করি, সেই ক্ষেত্রে আমরা খাবারটা নিরাপদ হিসেবে ট্রিট করবো, যেটা আমরা এই 5টা মূল চাবিকাঠি আমরা মেনটেন করতে পারি। ওকে, ধন্যবাদ স্যার।
উম, সাবরিন সুলতানা লিখেছেন, স্যার, কারখানাতে কাঁচামাল পৌঁছানোর আগে যদি তাতে করোনার উপস্থিতি হয়, তাহলে সেই কাঁচামাল দিয়ে খাবার তৈরি করলে করোনা আর থাকে কিনা? যেহেতু কারখানাতে খাবার তৈরি হতে অনেকগুলো ধাপ পার হতে হয়। কিছু খাবার কোল্ড হুম। স্টোর করতে হয়, আবার কিছু হিটও দিতে হয়। আমরা নিজেকে স্যানিটাইজার করি কোনো কাজের পরই, কিন্তু যে জিনিসগুলো ধরা হয় সেগুলো নিয়ে আমরা কি ব্যবস্থা নেই? ওকে, সাবরিন সুলতানা খুব ভালো একটা কোশ্চেন করেছে যে কোনোভাবে র মেটেরিয়ালস থেকে বা যে খাদ্যপণ্যগুলা বা কাঁচামাল আসতেছে সে কাঁচামাল থেকে কোনোভাবে খাবার মানে কোভিড-19 এটা কন্টামিনেটেড হইতে পারে কিনা খাবার। আম, এখনো পর্যন্ত আমাদের যদিও ডিসেম্বর 2019 সাল থেকে স্টাডি চলতেছে অনেকগুলো ভাবে, অনেকগুলো স্টাডি করা হয়েছে এর মধ্যে। এখনো পর্যন্ত খাবারকে কোনোভাবে খাবারকে বা খাদ্য পণ্যের সাথে জড়িত অন্যান্য জিনিসগুলোকে এই যে কোভিড-19 করোনা ভাইরাসের সোর্স হিসেবে এখনো পর্যন্ত কেউ কিন্তু ডিক্লারেশন দেয় নাই, কেউ পায় নাই, কোনো এভিডেন্স পাওয়া যায় না এখনো পর্যন্ত। খাবার কোনোভাবে এই ভাইরাসটা ছড়ানোর মাধ্যম নয়। কোভিড-19টা ছড়ায় কিভাবে আমাদেরকে আগে সেটা জানতে হবে। এটা এটা হচ্ছে রেসপিরেটরি 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 যে ড্রপলেটস বা ভিতরে যে ড্রপলেট গুলো থাকে রেসপিরেটরি ড্রপলেটস, তার মাধ্যমে এটা ছড়াচ্ছে। হ্যাঁ, এটা কোনোভাবে খাদ্যবাহিত রোগ নয়, কাজে এটা তৈরি হওয়ার কোনো কারণ নাই। তো বিভিন্ন ভাবে, কারণ এটা অনেকেরই কনসার্ন যে খাবার কিভাবে আমরা নিরাপদ রাখবো। তো যেহেতু অনেকেরই কনসার্ন, এটার জন্য বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সি এটা নিয়ে প্রচুর স্টাডি করেছে। তো তারা দেখেছে যে খাবারের মাধ্যমে কোনোভাবে এটা মানে ছড়ায় না। আহ, বিভিন্ন যে খাবারের যে ফুড প্যাকেজিং ম্যাটেরিয়াল রয়েছে বা কার্টুন বা প্লাস্টিক যেটা আমরা ব্যবহার করি ফুড প্যাকেজিং এর জন্য, তো সেগুলাতে তারা স্টাডি করে দেখেছে যে আহ, কার্টুন কার্টুনের মধ্যে 3 দিন পর্যন্ত থাকতে পারে। 3 থেকে মানে 24 ঘন্টা থেকে 72 আওয়ার্স পর্যন্ত করোনা ভাইরাস সেখানে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যদি আহ, আমি যদি যদি সেখানে আলটিমেটলি মানে যদি এক্সপোজড হয়, যদি কোনো করোনা ভাইরাস এফেক্টেড রোগীরা কাজ করে খাদ্য শৃঙ্খলে, তাদের মাধ্যমে এখানে ছড়াইতে পারে। তো নর্মালি ফুড ইন্ডাস্ট্রি যে বেসিক যে রিকোয়ারমেন্ট, আমরা কোনোভাবেই কোনো অসুস্থ রোগীকে এর আগেও কোভিড-19 এটা আবিষ্কৃত হওয়ার আগেও আমরা কখনো কোনো অসুস্থ রোগীকে ফুড ইন্ডাস্ট্রি কিন্তু মানে কাজ করতে দেই না, এনকারেজ করি না। আমরা শুধুমাত্র যারা ফিজিক্যালি ফিট, যাদের কোনো সাইন সিমটমস নাই, তাদেরকে কেবল অ্যালাউ করি। এবং কোভিড-19 যখন আসছে, মানে যখন আমরা জানতে শুরু করেছি, তখন কিন্তু ফুড ইন্ডাস্ট্রিতে যে নতুন গাইডলাইন, মানে যে গাইডলাইন ছিল হেলথ স্ক্রিনে, সেটা একটু স্ট্রিনজেন্ট করানো হচ্ছে, যে কোভিড-19 এর রিকোয়ারমেন্ট গুলো অ্যাড করা হচ্ছে। তো ফুড সাপ্লাই চেনের যে কোনো জায়গায় যে ড্রাইভার হতে পারে অথবা র মেটেরিয়াল হ্যান্ডলার হতে পারে, ওদের ফিজিক্যাল ফিটনেসটা চেক করে তাদেরকে কাজে আসতে দেওয়া হয়। শুধু তাই না, তাদেরকে প্রপার প্রোটেক্টিভ ক্লোদিং ও দেওয়া হচ্ছে। পাশাপাশি যে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলতেছি আমরা, বা ফিজিক্যাল ডিস্টেন্সিং এর কথা যেটা বলতেছি, সেটা মেনে কিন্তু এই কাজগুলো করতে বলা হচ্ছে। তো এখন যদি যদি কার্টুনে করে আসে, আমরা যেটা বলেছিলাম, কার্টুনে যদি যদি চলে আসে মাইক্রোবস, কার্টুনের গায়ে যদি লেগে থাকে, আমাদের অ্যাডভাইস হচ্ছে যে ফুড ইন্ডাস্ট্রিতে ঢুকার আগে কার্টুনটাকে আমরা যেহেতু র্যাপিং অবস্থায় থাকে, র্যাপিংটাকে আমরা খুলে ফেলবো। খুলে র্যাপিং গুলাকে একটা নির্ধারিত জায়গায় ডিসপোজ করব। অবশ্যই যদি বিন হয়, সেটা কাভার্ড বিন হতে হবে, এবং সেটাকে আলাদা মেকানিজম থাকবে সেটাকে ডিসপোজ করানোর জন্য। তো পরে ইনার প্যাকে যে র মেটেরিয়াল গুলো থাকবে সেটা আমরা নিয়ে যাব। এবং যেটা সাবিন শঙ্কিত যে র মেটেরিয়ালের ভিতরে যদি মাইক্রোবস থাকে, তো র মেটেরিয়ালের মধ্যে আমরা যেটা দেখেছি যে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা হচ্ছে ম্যাক্সিমাম টাইম। হ্যাঁ, যে এটা ডিপেন্ড করতেছে যেটা প্লাস্টিকের মধ্যে আছে নাকি যে নাকি কার্টুন বক্সের মধ্যে আছে, তাই টাইম নির্ধারিত করা যেহেতু করে দেওয়া আছে। তো আমরা আমাদের এখনকার সময় ইন্ডাস্ট্রিতে কোয়ারেন্টাইন, আমরা যে কোনো র মেটেরিয়াল আসলে আমরা কোয়ারেন্টাইনে রেখে দিতাম এর আগে, কিউসি যতক্ষণ না পর্যন্ত তাকে অ্যাপ্রুভ করবে তার আগে আমরা কখনোই সেটাকে ব্যবহার করতে দিতাম না। এখনো ঠিক তাই, যেহেতু কোভিড এর ব্যাপারটা আসছে, কিউসি র মেটেরিয়ালের সেফটি এবং কোয়ালিটি প্যারামিটার এনশিওর করার পরেই কেবল তাকে রিলিজ দিবে। তো এই ক্ষেত্রে যেহেতু কোভিড এর একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে র মেটেরিয়ালস এর সেই 24 থেকে 72 ঘন্টা যেহেতু একটা মাইক্রোব সেখানে টিকে থাকতে পারে, বেঁচে থাকতে পারে, সেই ব্যাপারটা মাথায় রেখে শুধুমাত্র কোয়ালিটি প্যারামিটারটাই শুধু চেক করবে না, সে ওকে কোয়ারেন্টাইনের জন্য 72 আওয়ার্স অর্থাৎ অন্তত 3 দিন যদি সে কোয়ারেন্টাইনে রেখে দেয়,
সেক্ষেত্রে আমরা এই কোভিড এর যে সম্ভাবনা সে দেখছে সেটা থেকে আমরা অনেকাংশ আমরা মুক্ত হইতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ। শামীম আহমেদ লিখেছেন, অনেক প্রশ্ন ছিল ইমরুল ভাইয়ের কাছে, একটা কলে ব্যস্ত থাকার কারণে লাইভ করতে পারছি না, পরে কল করব, বুকিং দিয়ে রাখলাম। ধন্যবাদ আপনাকে। হুম। আয়েশা মুন্নি লিখেছেন, বাজার থেকে যেসব র মেটেরিয়াল বাসায় আসে কিভাবে বাসায় ক্লিন করা যায়? হ্যাঁ, র মেটেরিয়ালস মানে স্পেসিফিক্যালি বলতে হবে, কারণ অনেকগুলো জিনিস থাকে তো। যদি ফর এক্সাম্পল ফ্রুটস ভেজিটেবল নিয়ে আসতেছে, তারপর হচ্ছে আর কি নিয়ে আসে, অনেক সময় কিউকাম্বার নিয়ে আসতেছে, এখন ম্যাঙ্গো টাইম ম্যাঙ্গো নিয়ে আসতেছে, তাই না? অনেকগুলা ধরন থাকে, এখন কোনটা কিভাবে করতে হবে সেটা হচ্ছে ইস্যু। ক্লিনিং এর কথা বলেছে, তো যেগুলো ক্লিন করা যায় সেগুলো ক্লিন করবে। ক্লিন মানে এই না আমি যে হ্যান্ড ওয়াশের জন্য সাবান ব্যবহার করতেছি, স্যানিটাইজার ব্যবহার করতেছি, সেগুলো কিন্তু ফ্রুটস ভেজিটেবলের ক্ষেত্রে যেন সে অ্যাপ্লাই না করে, এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। আমাদের এখন প্রচুর কিছু মিসকনসেপশন চলে আসছে, যেমন একটু ইরিলিভেন্ট তাও বলি যদি আমি ভুলে যাই পরবর্তীতে। একটা হচ্ছে প্রায় ক্ষেত্রে দেখতেছি যে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন মসজিদে ঢোকার আগে যে আমরা যে স্যানিটাইজারের একটা বুথ দেখতে পাচ্ছি, এটা আসলে খুবই অনুচিত। এটা কিন্তু WHO, ইভেন আমাদের বাংলাদেশের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে বিভিন্ন টিপস করলে বারবার বলতেছে যে কোনোভাবে যেন সরাসরি এই যে স্যানিটাইজার না দেওয়া হয় শরীরের মধ্যে। কারণ আমরা যখন হাতে ওয়াশের জন্য ব্যবহার করছি, আমাদের হাতের সেল থাকে, সেগুলো প্রোটেক্ট করতে পারে, এগুলো স্ট্রং। কিন্তু এই যে নাসারন্ধ্র বা চোখ, কিছু সেন্সিটিভ অর্গান রয়েছে, ওগুলো যদি চলে যায় এসব স্যানিটাইজার, তখন কিন্তু খুব ক্ষতিকারক হয়ে যাবে। তো এই কারণে এই যে খুব বেশি ইমোশনাল হয়ে খুব বেশি যে প্রিকশন গুলো আমরা নিচ্ছি, এটা কিন্তু খাবারের জন্য, একটা তো হেলথ ঝুঁকির কথা বললাম যে মিনিস্ট্রি অফ হেলথ এর রেফারেন্স দিয়ে, ঠিক আছে, বাসা বাড়িতেও যদি বা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে যদি অনেকে খুব বেশি প্রিকশন নেয়, খুব বেশি স্যানিটাইজার বা খুব বেশি সাবান ব্যবহার করে, এক্সট্রা প্রিকশন, সেটা কিন্তু এই যে নিরাপদতার চাইতে উল্টা ঝুঁকির সম্মুখীন হবে, অর্থাৎ ঝুঁকি সে ইন্ট্রোডিউস করবে খাবারের ক্ষেত্রে। এই কারণে আমাদেরকে অবশ্যই এনশিওর হইতে হবে যে কোন ধরনের ক্লিনিং কেমিক্যাল, কোন ধরনের স্যানিটাইজার সে ব্যবহার করবে, সেটা জন্য যথাযথভাবে রিস্ক অ্যাসেসমেন্টের মাধ্যমে সে মেনে পালন করে। এবং রিস্ক অ্যাসেসমেন্টের জন্য প্রচুর গাইডলাইন অলরেডি, যেমন আইএসও গাইডলাইন এস্টাবলিশ করেছে, বিআরসি ব্রিটিশ রিটেল কনসোর্টিয়াম তারা কিছু গাইডলাইন দিয়েছে, আইএফএস ওরা কিছু গাইডলাইন দিচ্ছে। তো সেই গাইডলাইন গুলো মেনে কিন্তু আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট যথাযথভাবে মেনে আমাদেরকে ইনক্লুড করতে হবে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। হ্যাঁ, এবং যদি হ্যাসাপ টিম থাকে আমাদের ইন্ডাস্ট্রিতে, হ্যাসাপ টিমের অ্যাপ্রুভাল ছাড়া যেন কেউ এই এক্সট্রা প্রিকশন না নেয়। হ্যাঁ, তো এই একইভাবে আমি বাসার ক্ষেত্রেও বলবো যে বাসা বাড়িতে যখন আমি খাবার নিয়ে আসতেছি, আমি অবশ্যই এনশিওর করতে হবে আমাকে যে আম, আহ, যে ফল বা সবজি যেটা নিয়ে আসতেছি সেটা ওয়াশ করার জন্য রানিং ওয়াটার ইজ সাফিসিয়েন্ট। রানিং ওয়াটারে ওয়াশ করলেই কিন্তু মাইক্রোসটা ওয়াশ আউট হয়ে চলে যাবে। কিন্তু যদি কেমিক্যাল দিয়ে করি আমরা, সেক্ষেত্রে দেখা যাবে যে উল্টা আমি কেমিক্যাল কন্টামিনেন্টস অ্যাড করতেছি, যেটা যেটা মোটেই ফুড সেফটির জন্য শুভকর নয়। তো এই ক্ষেত্রে আমাদের যেটা অ্যাডভাইস থাকবে, খুব বেশি ওরি হওয়ার কোনো কারণ নেই, মিনিমাম হাইজেনিক রিকমেন্ড মেনটেন করতেই হবে। যদিও আগেও বলেছি যে খাবার কোনোভাবেই এই কোভিড-19 এর সোর্স নয়, তো তারপরও আমাদের একটু মানে আমাদের ভিতরকার যে ইমোশন সেটা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যেটা বলতে পারি যে যখনই খাবারটা আসতেছে আমরা ট্রাই করবো সরাসরি নিজে বাজারে না গিয়ে, যাতে করে অনলাইন অর্ডার দিয়ে হোক বা অন্য কোনো ই কমার্সের মাধ্যমে অর্ডার দিয়ে খাবারটা যদি অর্ডার দেই, সেক্ষেত্রে আরো ভালো হবে। এবং বাসা বাড়িতে যখন ডেলিভারি দিবে, ডেলিভারি রিসিভ করার সময়টা অবশ্যই এটা মেনটেন করতে হবে, ও যখন সাবমিট করতেছে ও যেন বক্সটা বাসার সামনে অর্থাৎ দরজার সামনে রেখে ও যখন 6 ফিট দূরত্ব চলে যাবে, তখন যেন আমি আমার প্রোডাক্টটাকে নিয়ে আসি। প্রোডাক্টটা নিয়ে আসার সময় আমাকে মাথায় রাখতে হবে অবশ্যই যে কার্টনিং এ করেছে নিয়ে আসছে, এক্সটার্নাল কার্টনিংটাকে ওই জায়গাটাকে খুলে আলাদা জায়গায় বিনে রাখতে হবে। তারপরে ইন্টারনাল জিনিসটাকে নিয়ে এসে, অনেকে থাকে যেন আমার বাসায় আমরা মেনটেন করতেছি যে
কোয়ারেন্টাইন টাইমিংটা মেনটেন করতেছি, যে 3 দিন পর্যন্ত আমরা রেখে দিই তারপর ব্যবহার করি। তো যদি ওয়াশেবল হয় সেক্ষেত্রে আমরা রানিং ওয়াটারে খাদ্যপণ্যের কথা বলছি। যদি খাদ্যপণ্য হয় আমি অবশ্যই রানিং ওয়াটারে সেটাকে ওয়াশ করব। আর যদি যদি খুব বেশি আমি উদ্যোগী হই, যেটা আমাকে আহ আমি রেডি টু ইট প্রোডাক্ট খেতে চাচ্ছি, আমার খুব বেশি ইন্টারেস্ট, আমি খুব বেশি সচেতন, সেই ক্ষেত্রে আমরা কিছু ক্লোরিন, যেমন হচ্ছে কিছু ক্লোরিন ট্যাবলেট পাওয়া যায়, সোডিয়াম হাইপোক্লোরাইড বা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, তাহলে ব্লিচিং ওয়াটারের কথা আমি বলতেছি না, সোডিয়াম হাইপোক্লোরাইড বা ক্যালসিয়াম হাইপোক্লোরাইডের কিছু ট্যাবলেট পাওয়া যায়। আম, তো সেগুলো দিয়ে নির্ধারিত পিপিএম এ, যে 25 ppm টু 50 ppm মাত্রায় নির্ধারিত সলিউশন মেনটেন বানিয়ে আমরা সেটা দিয়ে ওয়াশ আউট করে ফেলি, ওয়াশ করতে পারি। বাট আমার মনে হয় যে এত ঝামেলায় না গিয়ে আমরা শুধুমাত্র রানিং ওয়াটারে করলে ইটস গুড এনাফ। তো খুব বেশি ওরি হওয়ার কোনো কারণ নেই জায়গাগুলোতে। ধন্যবাদ। ধন্যবাদ। শাহিনুর ইসলাম লিখেছেন, কিছু কিছু খাবারে দোকান বন্ধ করছে, তারা বলছে এখান থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে। আপনি কতটা এই কথার ভিত্তি মনে করেন? কিছু কিছু খাবার মানে আরেকবার কোন খাবার? মানে কিছু খাবারের কিছু খাবার, দোকান বন্ধ করা হচ্ছে কারণ ওখান থেকে আচ্ছা, করোনা ভাইরাস ছড়াতে পারে, এই জিনিসটা কতটুকু ভিত্তিকর? হ্যাঁ, কিছু কিছু খাবারের দোকান থেকে করোনা ভাইরাস ছড়াচ্ছে। হ্যাঁ, যদি যদি খাবারের দোকানে যদি কোনো কোভিড-19 এফেক্টেড সেলসম্যান যদি সেখানে কাজ করে, তার মাধ্যমে ছড়াইতে পারে। যদি সেখানে কোনো কাস্টমার যদি সেখানে কোভিড-19 এফেক্টেড হয়, সেখানে যায়, সেক্ষেত্রে কোভিড-19 আমরা একে অপরের মাধ্যমে, আমরা যেরকম হ্যান্ডশেক করে আমরা একে অপরের সাথে উষ্ণতা বিনিময় করি, উষ্ণতা বিনিময়ের পাশাপাশি আমরা অনেক সময় এই মাইক্রোবস গুলারও আদান প্রদান করি। তো এই ক্ষেত্রে যেহেতু রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে ছড়ায়, তো আমরা যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা যখন হাঁচি দিচ্ছি, একটা হাঁচি দেওয়ার যে স্পিড অনেক বেশি, হ্যাঁ, যে বাতাসের যে গতিবেগ অনেক বেশি থাকে। তো এই হাঁচি, কাশি বা যে রেসপিরেটরি ড্রপলেটস এর মাধ্যমে আমরা কিন্তু মাইক্রোবসটাকে ছড়াইতেছি। যে জায়গাগুলোতে ড্রপলেটসটা পড়বে, সেখান থেকে যে ওই ওই স্থানে যদি অন্য কেউ টাচ করে, তাহলে সেখান থেকে সে কন্টামিনেটেড হতে পারে। তো এই কারণে আমরা যখন দোকানের কথা বলতেছি বা সুপার শপের কথা বলতেছি, আমরা আমরা দোকানের গাইডলাইন গুলাও আলাদা করে বানানো আছে। আমরা একটা ভিডিও বোধহয় আপলোড করেছিলাম, অনেকে দেখেছেন হয়তোবা। আমরা এই দোকানে অথবা সুপার স্টোরের জন্য বেসিক যে গাইডলাইন গুলো আছে, সেখানে একটা বিষয়বস্তু ছিল যে সবচেয়ে টাচ মানে সবচেয়ে বেশি টাচ করে কোন পয়েন্ট, সেই পয়েন্ট গুলাকে ফাইন্ড আউট করতে বলেছে এবং সেই পয়েন্ট গুলাকে যথাযথভাবে স্যানিটাইজ করার ব্যবস্থা করতে বলেছে। ট্রলি যখন ধরছে, ট্রলির কোন পয়েন্ট আমরা ধরি, ট্রলির ওই পয়েন্টটাকে প্রপারলি স্যানিটাইজ করার ব্যবস্থা করতে আমরা বলেছি। এবং প্রত্যেকটা জায়গায় দোকানে যেন হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা করা থাকে, প্রত্যেকটা ওয়াশিং এবং স্যানিটাইজেশন দুইটারই যেন ব্যবস্থা করা থাকে, এবং প্রত্যেকটা দোকানে মানুষজনের মুভমেন্ট, অর্থাৎ যে সোশ্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিং এর যে রিকোয়ারমেন্ট, 3 ফিট দূরত্ব বা 6 ফিট দূরত্ব যেটা আমরা বলেছি, সেটা যেন যথাযথভাবে মেনটেন করা হয়। অনেক সময় আমরা বিভিন্ন সিম্বল দিয়ে রাখছি, মানে চিহ্ন দিয়ে রাখছি, 6 ফিট ডিস্টেন্স মানে কতটুকু দূরত্বে থাকতে হবে, সেই মেনটেন করে করে মুভ করতে হবে। ঠিক একইভাবে আরেকটা জিনিস করতে পারে যে সুপার শপে যেহেতু আমরা অনেক কাস্টমার একসাথে ঢুকি দোকানে, সেই জায়গাগুলো ঢোকার সময় যেটা করা যেতে পারে যে সুপার শপের মানে রোটেশন, কতজন লোক ঢুকতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম কতজন কাস্টমারকে আমি দোকানে ঢোকাইতে পারি, তার একটা নির্ধারিত মান বা সংখ্যা যেন তাদের কাছে থাকে। ও নির্ধারিত সংখ্যার বেশি যেন লোকজন দোকানে না ঢুকে, জাস্ট ওই যে ফিজিক্যাল ডিস্টেন্সিং রিকোয়ারমেন্ট এনশিওর করানোর জন্য। তো সেই যে কতজন ঢুকলো কতজন বের হলো, সেই রোটেশনটা মেনটেন করতে যদি আমরা যথাযথভাবে পারি, সেক্ষেত্রে আমরা এই যে কোভিড এর যে সংক্রমণের কথা আমরা বলতেছি, সেটা থেকে আমরা মেনটেন করতে পারি। তবে এই ক্ষেত্রে আমরা যেটা, আমার যে অ্যাডভাইস, যে মানে যতদূর সম্ভব দোকানে না যাওয়াটাই শ্রেয়, এবং যদি আমরা যাই সেক্ষেত্রে আমাদেরকে এইভাবে করে যেতে হবে। আদারওয়াইজ আমরা একে অপরকে এই যে কোভিড-19টা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। আশা করি বুঝতে পারছি সিচুয়েশনটা কি। জান্নাতুল তাবাসুম লিখেছেন, তথ্যবহুল আলোচনা। ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা আবার আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাই। প্রান্তিক পর্যায়ে কৃষককে যে কোনো ধরনের সহায়তা প্রদান করাও একটি চ্যালেঞ্জ থেকে কম নয়। এ ব্যাপারে আপনার কি মত? ঠিক, এটা আমরা এর আগে যখন কথা বলছিলাম তখন আমরা এটা হাইলাইট করেছি যে কি পরিমাণ চ্যালেঞ্জ হতে পারে।
আমরা ইতোমধ্যে দেখেছি না, পলিটিক্যাল কমিটমেন্ট ইজ এ বিগ বিগ ইস্যু, যে আমরা আসলে কতটুকু করতে চাই, এবং আমরা দেখেছি বাংলাদেশ গভর্নমেন্টের এই কমিটমেন্টটা রয়েছে, সে করতে চাচ্ছে, তারা করতে চাচ্ছে, এবং এই করার জন্য অনেক উদ্যোগ নিচ্ছে। এবং সেটা করতে গিয়ে আমরা দেখেছি যে অনেকগুলা জায়গাতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করতেছি। যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যারা জনপ্রতিনিধি, যারা জনগণের সেবক, তারা অনেকাংশেই তাদের দায়িত্ব পালনে অনেকাংশে সক্ষম নয়, বা অনেকাংশে তারা কমিটেড নয়, অনেকাংশে তারা দায়িত্বের ত্রুটি আমরা পরিলক্ষিত করেছি। এবং সেই দায়িত্ব ত্রুটির কারণে সরকার কিন্তু যথেষ্ট পদক্ষেপ হাতে নিয়েছেন, স্ট্রং পদক্ষেপ হাতে নিয়েছে। এখন প্রথমত ফাইন্ড আউট করা যে প্রান্তিক কৃষক বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি। তো যখনই কোনো প্রণোদনা দেওয়া হয়, তখনই শুধুমাত্র যারা বৃহৎ, যাদের যাদের পলিটিক্যাল লিঙ্কেজ খুব ভালো, যাদের সামাজিক অবস্থান ভালো, তারা কিন্তু ফেসিলিটিস গুলো পায়। প্রান্তিক লেভেলে গিয়ে, যেটা এর আগে এক্সপ্লেন করেছিলাম, তারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পায় না। তো ওদেরকে আইডেন্টিফিকেশন ইজ অলসো এ চ্যালেঞ্জ, যে আসলে এই যে প্রান্তিক লেভেল, কারণ এই কোভিড-19 যেটা যেটা আমরা প্রথম শুরুতে বলেছিলাম, যে কোভিড-19 মূল মূল ভিকটিম হবে হচ্ছে একেবারে প্রান্তিক লেভেলের কৃষক, বা প্রান্তিক লেভেলে যারা আমরা কাজ করি, ডে লেবার ওয়ার্কার, হ্যাঁ, এই ধরনের লোকরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং এই ক্ষতিগ্রস্ত লেভেলটাকে আমাদেরকে অবশ্যই খুঁজে বার করতে হবে, খুঁজে বের করে তাদের একটা লিস্ট যেন থাকে, এবং সেই লিস্টটা ফাইন্ড আউট করা আসলে একটা বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে ওই রুট লেভেলে অনেকাংশে আমাদের পক্ষে সম্ভব না যাওয়া। তো সরকার এই কাজটুকু করছেন তাদের নির্ধারিত রুট লেভেলে যে জনপ্রতিনিধিগুলো রয়েছেন তাদের মাধ্যমে। তো আমরা এই সময় যে বিভিন্ন পলিটিক্যাল মাইন্ডসেটে বিভিন্ন রকমের হয়, তো আমরা পলিটিক্যালি কে কোন পলিটিক্যাল পার্টির জন্য কাজ করে ওটা চিন্তা না করে আমাদের আসলে দেখা উচিত যে আসলে এই যে প্রণোদনা, এই যে বিভিন্ন সাহায্য সহযোগিতা গভর্নমেন্ট দিতে চাচ্ছেন, সেগুলো আসলে কারা প্রাপ্য। তো সেগুলো একটি লিস্ট ফাইন্ড আউট করতে হবে, এবং তাদেরকে এই যে প্রণোদনা, আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্টের কথা বলেছি, আমরা ক্যাশ ট্রান্সফারের কথাও দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী ক্যাশ ট্রান্সফার করেছেন। তো এই উদ্যোগগুলো যেন ওই লেভেলে পৌঁছায়, সেই ধরনের নেটওয়ার্ক আমাদের এস্টাবলিশ করতে হবে। এবং যেহেতু দেখেছি যে ইতোমধ্যে কিন্তু যে বিভিন্ন মোবাইল কোম্পানি গুলা বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে, গ্রামীণ ফোন এগিয়ে আসছে, বাংলা লিংক উদ্যোগ নিচ্ছে। তো যাতে করে প্রান্তিক লেভেলে যারা আমরা বসবাস করতেছি, তারা যেন অন্তত মোবাইল নেটওয়ার্ক বা সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে এই কাভারেজের আওতায় আসি। এবং গভর্নমেন্ট সেফটি নেট প্রোগ্রামের আওতায় নির্ধারণ করেছে যে আসলে এই যে সাহায্য সহযোগিতা সত্যিকার অর্থে প্রাপ্য, যাদেরকেই, যারাই যোগ্য, যারাই প্রান্তিক লেভেলে রয়েছেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে এই যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, গভর্নমেন্টের একটি খুব ইম্পর্টেন্ট একটা উদ্যোগ, এই সেফটি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসছেন, এবং তারা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই দায় দায়িত্ব গভর্নমেন্ট নিচ্ছে। গভর্নমেন্ট মানে হচ্ছে গভর্নমেন্টের প্রতিনিধি রুট লেভেল পর্যন্ত যারা রয়েছেন, প্রত্যেকে এই দায়িত্বটা যথাযথভাবে পালন করতেছে। এবং এই সেফটি নেটওয়ার্কিং এর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে ওদেরকে যথাযথভাবে খুঁজে বের করে এই সার্ভিসটুকু হ্যান্ড ওভার করা, সেটা আসলে বড় চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জটুকু আমার মনে হয় গভর্নমেন্ট খুব দক্ষতার সাথে পালন করতেছে। গভর্নমেন্ট ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সাহায্য নিচ্ছে, পুলিশ তো ডেডিকেটেডলি হেল্প করছেন। তো সকল পাশাপাশি যে প্রাইভেট পার্টনারশিপ বা ব্যক্তিগতভাবে এন্টারপ্রেনারদেরকেও এগিয়ে আসতে বলা হয়েছে। আমরা দেখেছি যে সকলেই সাহায্য করতেছে। একটা সাহায্য হচ্ছে প্রাইম মিনিস্টার অফিস থেকে সরাসরি করা হচ্ছে, আরেকটা হচ্ছে যে বিভিন্ন মিনিস্ট্রি, যেমন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ ফুড, এগ্রিকালচার, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, লাইভ স্টক, প্রত্যেকে কিন্তু এই দায়িত্বগুলো তাদের নিজ নিজ মিনিস্ট্রি আন্ডারে পালন করতেছে। আবার গভর্নমেন্ট যে ন্যাশনাল কমিটি গঠন করেছে, ইমার্জেন্সি কমিটি ফর কোভিড নিয়ন্ত্রণের জন্য, সেই কমিটি লিড দিচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ, এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে সেই কমিটির চেয়ারম্যান, সভাপতি। তো ওনার নেতৃত্বে এই কাজগুলা করার চেষ্টা করা হচ্ছে। তো আমার মনে হয় যে এই কমিটিগুলোর মধ্যে একটু সমন্বয় সাধনটা আরেকটু স্ট্রিনজেন্ট করতে হবে। যদি প্রত্যেকটা মিনিস্ট্রি এবং এই কমিটি যদি সাথে অন্যান্য যে প্রাইভেট সেক্টরের কথা বললাম, এন্টারপ্রেনারদের কথা বললাম, প্রত্যেকে যদি সমন্বয়ের মাধ্যমে কাজ করে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রান্তিক কৃষিকে আইডেন্টিফাই করা এবং তার নিকট এই যে সেবাগুলা আমরা পৌঁছাইতে পারি, সিড টাইমলি পৌঁছাইতে পারি, ফার্টিলাইজার টাইমলি পৌঁছাইতে পারি, এবং তার যে সাপোর্ট গুলো লাগবে সেগুলো যদি আমরা দিতে পারি। হ্যাঁ, যেমন আমরা দেখতে পেয়েছি যে
ইরিগেশনের জন্য অথবা যে হারভেস্টিং এর জন্য পলিটিক্যাল ছেলে কাজ করতেছে, পুলিশ গিয়ে কাজ করতেছে, হারভেস্টিং এর কাজ সহযোগিতা করতেছে। এগুলো যদি সমন্বয় ভাবে করতে পারে, আমার মনে হয় আগামী দিনে যে আমি এক্সপেক্ট করছি যে একটি মহামারী হওয়ার সম্ভাবনা রয়েছে, আমার মনে হয় বাংলাদেশের জন্য সেটা কোনো অংশে অ্যাপ্লিকেবল হবে না, এবং সেটা আমরা খুব সহজেই উত্তরণ করতে পারবো যে আমরা এই মেকানিজমটা সহজভাবে মানে খুব সুন্দরভাবে কভার করতে পারি। আসলে বুঝতে পারছে এই কোয়ারিটা। জি স্যার। খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য আমদানি কি আমাদের জন্য হিতকর হবে নাকি বিপজ্জনক? যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। হ্যাঁ, এই সময় খাদ্য আমদানি আমরা অবশ্যই করব। খাদ্য আমদানি শুধু খাদ্যই না, কৃষির যে ইনপুট গুলা লাগে, কৃষির যে মেশিনারিজ গুলা লাগে, যদি আমাদের দেশের প্রয়োজন হয় সেটা আমরা অবশ্যই আমদানি করব। ঠিক একইভাবে আমার দেশে যদি উদ্বৃত্ত খাবার থাকে, যদি আমি আমার ফোরকাস্টেড যে পরিমাণ খাবার দরকার তার চেয়ে বেশি যদি উদ্বৃত্ত থাকে, মানে এক্সট্রা খাবার যদি থাকে, সেটা আমি চাইলে এক্সপোর্টও করতে পারি। কারণ এই সময়টায় দেখেন যে যদি কোভিড সিচুয়েশন এক্সপোজড হওয়ার পর থেকে, বিশেষ করে ডিসেম্বরের শেষ থেকে এখন পর্যন্ত আমাদের এগ্রিকালচার সেক্টর, প্রসেস ইন্ডাস্ট্রি সেক্টর খুব ক্ষতির সম্মুখীন হয়েছে। ইতোমধ্যে আমাদের ফুড ইন্ডাস্ট্রির অথবা শিম্প ইন্ডাস্ট্রির যে বিশাল বিশাল মানে চালান ছিল, যেগুলো এক্সপোর্ট হবে ইউরোপের মার্কেটে, আমেরিকার মার্কেটে, সেরকম ডোনার্স মানে ডেভেলপিং কান্ট্রি তো একই কোভিড-19 সিচুয়েশনের জন্য ওদের অবস্থা খুব খারাপ। তো সেই জায়গায় ওদের ডিমান্ডটা কমে গেছে, আলটিমেটলি ওই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে রয়ে গেছে, আমরা এক্সপোর্ট করতে পারতেছি না। এবং এই যে লজিস্টিক সাপোর্টও বা বিভিন্ন দেশের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে, শিপমেন্ট বন্ধ হয়ে গেছে, ট্রেড বন্ধ হয়ে গেছে। সবাই ভয়ে আতঙ্কিত হচ্ছে যে কোভিড-19 এসে আমাদের সারা পৃথিবীর মানুষটাকে তো ধ্বংস করে দিবে। এই জন্য আমরা আমাদের যানবাহন, ট্রান্সপোর্টেশন, শিপমেন্ট সব বন্ধ করে দিচ্ছি। তো এখন আমাদের আমাদের যেটা শঙ্কা যে আগামী দিনে এই যে আমরা যে শঙ্কিত যে কোভিড-19 আমি মরে যাচ্ছি, আমি হয়তো মারা যাবো কোভিড-19 ইস্যুর জন্য। আলটিমেটলি কোভিড-19 মারার চাইতেও আমি বেশি প্রবলেম ফেস করব, বেশি মারা যাবে লোকজন যে ইকোনমিক স্লোডাউন হওয়ার জন্য। ইকোনমিক স্লোডাউন হওয়াতে লোকজনের হাতে টাকা পয়সা থাকবে না, লোকজনের কোনো জব থাকবে না, লোকজন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগবে, সে খাবারের অ্যাক্সেস পাবে না। তখন দেখা যাবে যে মানুষ অনাহারে, খাবার না পেয়ে সবচেয়ে বেশি সাফারার হয়। এই কারণে আমাদেরকে এই যে আমরা অবশ্যই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করবো, কিন্তু আমাদের যেন ইকোনমিক স্লোডাউনটা যেন অ্যাক্টিভ থাকে, তার জন্য যথাযথভাবে আমাদেরকে কাজ করতে হবে, তা না হলে আমাদেরকে প্রবলেম ফেস করতে হবে। তো এই কারণে আমরা একটু এক্সাম্পল যদি দেই, এর আগে বোধহয় একবার বলেছিলাম যে 2008 সালে যখন যে ফুড ক্রাইসিস, গ্লোবালি ফুড ক্রাইসিস হওয়ার যে ক্রাইসিস, তখন কিন্তু প্রত্যেকটা দেশ, বিশেষ করে ভিয়েতনাম রাইস এক্সপোর্টিং কান্ট্রি হিসেবে খুব বিখ্যাত, তাইওয়ান, ওই ধরনের কান্ট্রিগুলো তাদের নিজস্ব মানে শঙ্কা যে আমার যেহেতু ফুড ক্রাইসিস হইতে পারে, আমি আমার খাবার এক্সপোর্ট করবো না, সেটা এক্সপোর্ট ব্যান করে দিয়েছিল। এক্সপোর্ট ব্যান করার জন্য যেটা হয়েছে যে গ্লোবাল মার্কেটে ফুড ক্রাইসিস দেখা দিচ্ছে। আমাদের রিজার্ভে প্রচুর খাবার রয়ে গেছে, কিন্তু আমরা আমাদের পৃথিবীর মানুষকে খাবার দিতে পারতেছি। এই ক্ষেত্রে এই আমরাও যদি এখন যদি খাবার আমদানি যদি করতে হয় বা এক্সপোর্ট যদি করতে হয়, আমরা যদি আগামী দিনের সংখ্যার জন্য যদি খাবারের এই যে ফুড সাপ্লাই চেনের যে নর্মাল যে মেকানিজম, সেটা যদি আমরা স্টোর করে দিই, আমরা খাবারটাকে স্টোর করে রাখবো। স্টোর করে রাখলে যেটা হবে, ফার্মার তার নিজস্ব যে পরিমাণ দাম তার পাওয়া উচিত ছিল সেটা সে পাবে না, তার কাছে প্রচুর খাবার থাকবে এবং প্রপার স্টোরেজের অভাবে দেখা যাবে খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষক ক্ষতিগ্রস্ত হবে। ঠিক একইভাবে আমরা যারা ঢাকা শহরে বা ডিভিশনাল সিটি গুলোতে রয়েছে, যেহেতু ট্রান্সপোর্টেশন যদি প্রপারলি করা না থাকে, যদি না হয়, তখন দেখা যাবে যে আমরা শহর অঞ্চলে বসে ওই একই খাবারটা, যে খাবারটা নষ্ট হচ্ছে গ্রাম অঞ্চলে কৃষক লেভেলে, ঠিক একই পণ্য আমরা অনেক বেশি বেশি দামে কিনতেছি, অথবা খাবারগুলো নাই, আমরা খাবারের অ্যাক্সেস আমাদের কাছে থাকতেছে না। এই কারণে ট্রেডটা যেন অ্যাক্টিভ থাকে, ট্রেড ব্যারিয়ার বা ব্যান যেন কেউ না করে, সেই ব্যাপারে আমাদেরকে বিভিন্ন যে ট্রেড ফোরাম রয়েছে তাদের সাহায্য নিয়ে, অথবা আমাদের বাংলাদেশের কমার্স মিনিস্ট্রি যে কাজগুলো করছেন, কমার্স মিনিস্ট্রি অবশ্য ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে ইনকর্পোরেট এক্সপোর্ট প্রমোশন ব্যুরো কাজ করতেছে, এবং আমাদের দেশে যে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার আন্ডারে কাজ করে, ওদের কাজ হচ্ছে প্রপারলি প্রত্যেকটা মানে পুরো বাংলাদেশের খাবারটার হোমোজেনাস ডিস্ট্রিবিউশন
বা মার্কেটিং যেন যথাযথভাবে হয় সেটা এনশিওর করা। যদি কখনো স্কেয়ারসিটি থাকে, টিসিবি কমার্স মিনিস্ট্রি আন্ডারে কাজ করে, তো টিসিবির দায়িত্ব হচ্ছে যে এই খাবারগুলো যদি স্কেয়ারসিটি হয়, দেশীয় যদি রিজার্ভ না থাকে, সেক্ষেত্রে টিসিবি উদ্যোগ নিবে, টিসিবি যেন সেই এই সংকটকালীন সময়ে খাবারের সংকলন করতে পারে সাধারণ মানুষের জন্য, সেটা এনশিওর করবে। তো আমাদের যদি আমদানি করতে হয় কোনো খাবারের, আমরা অবশ্যই ওই ধরনের কোনো খাবার আমদানি করব না যেটা আমাদের দরকার নাই। তা আমরা আমদানি করব সেই ধরনের খাবার বা সেই ধরনের ইনপুট যেটা আমাদের কৃষি ক্ষেত্রের জন্য হেল্পফুল হবে, যেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য হেল্পফুল হবে। কারণ হচ্ছে আমরা ম্যাক্সিমাম যে র মেটেরিয়াল গুলো বানাই কৃষকের ক্ষেত্রে, আমরা যে ফার্মিং করতেছি, ফার্মিং এর জন্য যে ফার্টিলাইজার লাগে, যে পেস্টিসাইড গুলো লাগে, অনেক ক্ষেত্রে আমাদেরকে আমদানি করে নিয়ে আসতে হয়। ঠিক একইভাবে ফুড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা যে বিস্কিট, আমরা যে জুস, আমরা যে বিভিন্ন ধরনের খাবার বানাচ্ছি, সেক্ষেত্রে অনেকগুলো র মেটেরিয়াল আমরা আমাদের দেশীয় ক্ষমতা নাই যা বানাতে পারি, আমরা প্রডিউস করতে পারি না। যেমন ফুড এডিটিভস, প্রিজারভেটিভ বা অন্যান্য যে প্রসেসিং এইড, সেগুলো আমাদেরকে অবশ্যই ইম্পোর্ট করে নিয়ে আসতেই হবে। তো এই যে ট্রেডটা যেন আমাদের জন্য সমস্যা ফিল না করি, আমরা যেন এটাকে আমাদেরকে আশীর্বাদ হিসেবে দেখতে পারি, যে আমদানি করে আমরা যেন আমাদের ভ্যালুটাকে অ্যাড করতে পারি, এবং সেটা যেন ইন্টারন্যাশনাল ট্রেড এবং ডোমেস্টিক ট্রেডটাকে ফাংশনাল রাখতে পারে, সে ব্যাপারে আমাদের উদ্যোগী হতে হবে। তো এটাকে নেগেটিভলি ভাবার কোনো কারণ নেই, এটাকে আমাদেরকে অবশ্যই পজিটিভ ভাবে দেখতে হবে, এবং এটা আমাদেরকে গোটা ফুড সাপ্লাই চেইনের ফাংশনালিটি এনশিওর করানোর জন্য আমাদের প্রয়োজন অনুসারে যেন আমরা আমাদের যদি প্রয়োজন হয় আমরা যেন আমাদের ইম্পোর্টকে এনকারেজ করি। ঠিক একইভাবে এক্সপোর্টকেও, যাতে করে আমাদের এক্সট্রা খাবারটা যেটা আমরা এক্সপোর্টের জন্য তৈরি করতেছিলাম, সেটা যেন আমরা আমাদের ডোমেস্টিক্যালি বানিয়ে আমরা যেন সেটার জন্য কোনোভাবে কোনো অর্গানাইজেশন অথবা কোনো কোম্পানি যেন লুজার না হয়, সেই ব্যাপারে আমাদেরকে এনশিওর মানে হইতে হবে। আশা করি বুঝতে পারছে আমাদের প্রশ্নের উত্তরটা। জি স্যার। মহামারী পরবর্তী সময়ে বাংলাদেশে কৃষি ও খাদ্য খাতে কেমন চ্যালেঞ্জের সম্মুখীন হবে? কেমন একবার? মহামারী পরবর্তী সময়ে বাংলাদেশ কৃষি ও খাদ্য খাতে কেমন চ্যালেঞ্জের সম্মুখীন হবে? চ্যালেঞ্জের, হ্যাঁ, রাইট। কোভিড-19 যে সিচুয়েশন আমরা এখন ফেস করতেছি, যদিও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসছে, আমরা এখনো চ্যালেঞ্জের আসলে কিছুই দেখি নাই। আমরা জাস্ট ফার্স্ট ফেজটা দেখেছি। ফার্স্ট ফেজ মানে হচ্ছে যে এই যে কোভিড-19 এর শুরুর দিকে যে ইম্প্যাক্টটা আমরা দেখেছি, হচ্ছে কোভিড-19 আসছে, টোটাল লকডাউন, ট্রান্সপোর্টেশন বন্ধ করে দিয়েছে, ইন্টারন্যাশনাল ট্রেড ব্যারিয়ার তৈরি করে দিয়েছে, যে শিপমেন্ট আর হবে না, ফ্লাইট ক্যান্সেলেশন হয়ে গেছে। আমরা ঢাকা শহরের লোকরা বাইরে যেতে পারতেছি না, বা বাইরে থেকে কেউ ঢাকায় ঢুকতে পারতেছে না, স্ট্রিক্ট লকডাউন, এবং আমরা সবাই হ্যাপি, আমরা যার যার বাড়িতে চলে গেছি, অনেকে সবকিছু বাদ দিয়ে বাড়িতে চলে গেছি। এবং এটা হওয়াতে যেটা হয়েছে যে আমরা দেখেছি যে 1 কেজি চালের দাম যেটা ছিল সেটা ধাম করে বেড়ে গেছে অনেক বেশি। যদিও ফার্মার লেভেলে বা ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিক্ট লেভেলে প্রচুর স্টক রয়ে গেছে আমরা সেখানে। তো একটা প্যানিক, আমরা ভাবতেছিলাম যে হয়তোবা কোভিড 1 মাস বা 2 মাস থাকবে। আমরা 1 মাস বা 2 মাসের খাবার কিনে বাজারে আমরা বাসাবাড়িতে স্টক করার ব্যবস্থা করেছি, এবং যার ফলে দেখা গেছে যে প্রত্যেকটা খাবারে কোনো হ্যান্ড স্যানিটাইজার নাই, ক্লিনিং কেমিক্যাল নাই, শূন্য হয়ে গেছে। চালের অভাব দেখা দিচ্ছে, চালের দাম ধাম করে বেড়ে গেছে, এবং সব একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে, এটা কি হচ্ছে। আলটিমেটলি দেখা গেছে যে এই যে প্যানিককে, মানে এই সময় যে মানে হিউম্যান বিহেভিয়ার, যে আমরা এই সিচুয়েশনে কিভাবে হ্যান্ডলিং করবো, সবাই দৌড়ায় গিয়ে বাজারে যা আছে স্টক, তার প্রয়োজন নাই, তারপরও সে কিনে নিয়ে এসে আমরা বাসা বাড়িতে কম্পাইল করতেছি যে এত দিনের স্টক আমরা এনশিওর হইতে চাই। এটার জন্য আহ, একটা অল্প সময়ের জন্য একটা বিশাল একটা কি বলে এটাকে স্কারসিটি তৈরি করেছি আমরা। এটা আমরা তৈরি করেছি, আমরা যারা কনজিউমার, আমরা আমাদের পেনিকের জন্য এটা তৈরি করেছি। আলটিমেটলি কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ রয়ে গেছে। অথবা আরেকটা হচ্ছে যে যারা ব্যবসায়ী, কিছু স্বার্থান্বেষী ব্যবসায়ীও থাকে, যে তারা হয়তো চিন্তা করতেছে যদি এটা আমি স্টকে রেখে দিতে পারি, সামনে হয়তো এর প্রাইসটা আরো বেশি বাড়িয়ে আমি বিক্রি করতে পারবো। এই ধরনের ক্ষেত্রে একটা কৃত্রিম সংকট আমরা তৈরি করেছিলাম ওই সময়টাতে। তো এই সিচুয়েশনটা কিন্তু এই যে এপ্রিলের পর থেকে জিনিসটা মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। প্রচুর ই কমার্স অলরেডি কাজ করতেছে, বাসা বাড়িতে পৌঁছে দিচ্ছে, তাই না? দারাজ বা অন্যান্য আমরা দেখেছি যে বিভিন্ন আজকের ডিল, তারপর হচ্ছে গিয়ে ফিশ বাংলা,
তারপর হচ্ছে পারমিদা, এই ধরনের প্রচুর কোম্পানি যারা কমার্সের সাথে জড়িত, তারা কিন্তু বাসা বাড়িতে পৌঁছে দিচ্ছে আমাদের খাবার দাবার গুলা। তো প্রথম দিকে যেরকম সংখ্যাটা ছিল সেটা অনেকাংশেই রিডিউসড হয়ে গেছে। অনেকাংশে এপ্রিলের পর থেকে আমরা অলরেডি গভর্নমেন্টকেও দেখেছি যে উদ্যোগ নিতে, যে ট্রান্সপোর্টেশন বা শিপমেন্টটা যেন ফাংশনাল থাকে, সেটা বারবার পুশ করতেছে। যদিও আমরা অনেক এন্টারপ্রেনারকে ইনফ্লুয়েন্স করতে পারতেছি না, তারা এখনো ভয় বা সংকটের মধ্যে আছে, কিন্তু গভর্নমেন্ট যেহেতু উদ্যোগ নিচ্ছে, তারা অলরেডি এটা মোটিভেশন দিতে সক্ষম হয়েছে যে এই অন্তত ই কমার্স বা সাপ্লাই চেনকে ফাংশনাল রাখতে হবে। তো এখন মোটামুটি খাবারের আগের মতো যে সংকটে আমরা প্রথমে পড়েছিলাম, সেটা কিন্তু আমরা এখন মোটামুটি একটু স্টেবল মার্কেট, আমি বলবো 100% স্টেবল না হলেও মোটামুটি স্টেবল। আপনি যেটা চাচ্ছেন সেটা এখন বাজারে পাওয়া যাচ্ছে। এখন এটা হচ্ছে আমাদের এর আগের যে আমাদের কর্ম করেছিলাম, যে আমরা আমাদের মানুষের খাবারের রিজার্ভের জন্য কি পরিমাণে স্টক ছিল, সেটারই অবদান। তো শর্ট টার্মে অর্থাৎ এই যে কোভিড সিচুয়েশন চলাকালীন শর্ট টার্মে আমাদের আসলে খাবার নিয়ে কোনো ধরনের সংকটে আমরা পড়বো না। এবং এইবার যে প্রোডাকশন হয়েছে আমাদের রাইসের যে প্রোডাকশন, আল্লাহর রহমতে বাংলাদেশে এবার রাইসের প্রোডাকশন এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি আসছে, এবং রাইস প্রোডাকশনে গ্লোবালি আমরা বোধহয় 4th নাম্বারে ছিলাম, এবার আমরা কিন্তু 3য় পজিশনে চলে আসছি। ইন্দোনেশিয়া 3 নাম্বারে ছিল, আমরা ছিলাম 4 নাম্বারে, আমরা এখন 3 নাম্বারে চলে আসছি। তো আমাদের প্রোডাকশন রেট অনেক ভালো, এবং এটাকে যদি যথাযথভাবে স্টোরেজ করতে পারি এবং সেটাকে যদি আমরা সাপ্লাই চেনকে এনশিওর করতে পারি, সেই ক্ষেত্রে আমরা হয়তো বা পরবর্তী সময়ে যে কোভিড-19 যে বিশাল প্যান্ডেমিক সিচুয়েশন যেটা আমরা এক্সপেক্ট করতেছি ভয়াবহতা, সেটা আমরা খুব সহজেই মোকাবেলা করতে সক্ষম হবে বলে আমরা মনে করতেছি, যদি আমরা আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারি। তবে সবচেয়ে শঙ্কার বিষয় হচ্ছে যে প্রান্তিক মার্জিনাল লেভেলে যারা কাজ করে, কৃষকের কথা বললাম, আমরা ভালনারেবল গ্রুপের কথা বলেছিলাম, যে ভালনারেবল গ্রুপে যারা পড়ে, বিশেষ করে ডে লেবারার, হ্যাঁ, যারা ডে লেবার আছে, যারা ছোটখাটো ব্যবসা করে, যারা হচ্ছে ডে টু ডে ওয়ার্ক করে, বাসা বাড়িতে কাজ করে, তো তারা আসলে অনেক ভয়াবহ সিচুয়েশনে পড়ার সম্ভাবনা রয়েছে। ওদেরটা একেবারেই ফেলে দিতে পারি না। এই কারণে বলতে পারি না যে এই যে কোভিড এর সিচুয়েশনে আমরা যেহেতু ফ্যাক্টরি গুলাকে বন্ধ করে দিয়েছিলাম, এখনো পর্যন্ত অনেকগুলো ইন্ডাস্ট্রি ওপেন করতে শঙ্কিত, তারা কিন্তু ওপেন করছে না। আবার বিভিন্ন দোকান পাট খুলে দেওয়ার যে একটা উদ্যোগ গভর্নমেন্ট নিয়েছিল, আমরা দেখেছি যে আমাদের সচেতনতার অভাব এতটাই কম যে হুম রেখে আমরা মানুষজন যাইতেছি, যার ফলে এর সংখ্যা ডে বাই ডে বাড়তেছে, ইভেন মারা যাওয়ার রেটও অনেক বাড়তেছে। এই কারণে গভর্নমেন্ট আবার সেটাকে অনেক জায়গায় বন্ধ করে দেওয়ার উদ্যোগ দিচ্ছে, বা অনেকগুলা দোকান মালিক সমিতিরা নিজ উদ্যোগে সেগুলো বন্ধ করে দিচ্ছে। তো যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ডে টু ডে ওয়ার্কার, যারা নিম্ন আয়ের মানুষ, তারা অনেকাংশে জব হারিয়ে ফেলবে, ইনফ্যাক্ট জব হারিয়ে ফেলছে ইতিমধ্যে। তো তাদের সিচুয়েশনটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে কোভিড-19 সিচুয়েশনের পরবর্তী স্টেজে গিয়ে, বা এই সময়টা থেকে। এখন তাদের জন্য আমাদের হয়তোবা কিছু কভারেজ নিতে হবে, ব্ল্যাঙ্কেট কভারেজ হোক বা যে কোনো উদ্যোগী হোক, নিতে হবে, এবং ওই লোকগুলোকে ফাইন্ড আউট করতে হবে। এবং এই সিচুয়েশনটা শুধুমাত্র যে একেবারে প্রান্তিক লেভেলে গিয়ে ঠেকছে তা কিন্তু না, অনেকাংশে যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলিতেও কিন্তু এটা চলে আসতে পারে। এখন সেই কমিউনিটি গুলাকে, সেই গ্রুপ গুলাকে আমাদেরকে প্রথমত ফাইন্ড আউট করতে হবে, এবং তাদেরকে যে কোনো ভাবেই হোক আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। টিকিয়ে রাখার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা গভর্নমেন্ট যেহেতু নিচ্ছে, যে ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, আমাদের যারা একেবারেই কর্মহীন, একেবারে প্রান্তিক লেভেলে বসবাস করে, তাদেরকে ফাইন্ড আউট করে ইতিমধ্যে প্রাইম মিনিস্টার ক্যাশ ট্রান্সফার করতেছেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। এটা ডেফিনেটলি খুব ভালো উদ্যোগ। যদি ক্যাশ ট্রান্সফার করে, সেই ক্যাশ ট্রান্সফার করাতে ওই টাকাটা ইকোনমিক রোল আউট হওয়াতে সাহায্য করবে ডেফিনেটলি। কিন্তু এই মানুষগুলাকে যথাযথ ফাইন্ড আউট করে তাদেরকে টিকিয়ে রাখা, এবং তাদেরকে যে সাহায্য সহযোগিতাগুলো রয়েছে সেগুলো যদি আমরা যথাযথভাবে করতে না পারি, আমরা আসলে একটা খুব বড়ি একটা সিচুয়েশন ফেস করতে যাচ্ছে ইন ফিউচার। এখন এটা শুধুমাত্র এককভাবে গভর্নমেন্ট যদি উদ্যোগ নেয়, তার পক্ষে আসলে গভর্নমেন্টের পক্ষে এককভাবে আসলে সম্ভব না। সেটা ক্ষেত্রে ডোনার এজেন্সিকে এগিয়ে আসতে হবে। ইতিমধ্যে অবশ্য এফএও, ডাব্লিউএফপি, ইউএনডিপি, বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার এটাতে
উদ্যোগ নিচ্ছে। ইউএসএইড, ইউএসডিএ তারাও এটাতে কাজ করতেছে, নেদারল্যান্ড গভর্নমেন্ট কাজ করতেছে। তো এই ডোনার এজেন্সি গুলা, ডেভেলপমেন্ট পার্টনার এবং গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর সকলে যদি একটা সমন্বিত উদ্যোগ নেয় এবং বিভিন্ন টুল ব্যবহার করে, আইটি টুল সহ অন্যান্য যে সাপোর্ট গুলো আছে সেগুলো যদি সমন্বিত ভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেক্ষেত্রে হয়তো আমরা যে ভয়াবহ চিত্রের কথা চিন্তা করতেছি সেটা অন্তত কিছুটা হলেও লাঘব করা যাবে। একেবারে যে কিছু হবে না সেটা আমি বলতেছি না, অবশ্যই হবে, কিন্তু সেই ভয়াবহতা থেকে আমরা অনেকাংশে রোধ করতে পারবো যদি আমরা এই টেকনিক গুলো অ্যাপ্লাই করতে পারি এবং সকলে যদি সমন্বিত ভাবে কাজ করতে পারি। আশা করি এটার মানে পুরোপুরি ক্লিয়ার হয় নাই অ্যান্সারটা, জি কিন্তু বুঝতে পেরেছে। বাট জিনিসটা খুব জটিল, মানে আমরা জি খুব সহজে বলতে পারি না যে কিছুই হবে না, অবশ্যই হবে, বাট সেই মাত্রাটা আমরা কিছুটা হলেও রিডিউস করতে পারবো যদি আমরা সমন্বয়ের সাথে কাজ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। ভবিষ্যতে বাংলাদেশে খাদ্য সংকট রোধে সরকার কি কি পদক্ষেপ নিতে পারে? হ্যাঁ, আমার মনে হয় এই উদ্যোগগুলো আমি অলরেডি বলে ফেলছি যে কি কি উদ্যোগ গ্রহণ করতে পারে। ইতিমধ্যে দেখেছেন যে ফিশারিজ সেক্টরের জন্য একদম প্রান্তিক ফার্মার যখন ফিশ হারভেস্টিং করার পর সেটাকে কিভাবে মার্কেটিং এ করবে তার জন্য মিনিস্ট্রি থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং সেটা বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে মেসেজ কনভে করে দেওয়া হয়েছে, এবং বিশেষ করে খুলনাতে, চাঁদপুরে, বরিশালে, চিটাগং এ, কক্সবাজারে, টেকনাফে, বিভিন্ন জায়গাতে যেখানে ফিশের হাব বলি আমরা, চাঁদপুরে, সেসব জায়গাগুলোতে ফিশ ক্যাচিং এর পর সেগুলো কিভাবে মার্কেটে আসবে, মার্কেট অ্যাক্সেস কিভাবে করা যায়, এবং কিভাবে ই কমার্সকে এনকারেজ করানোর জন্য, এবং ট্রান্সপোর্টেশন সিস্টেম বা পণ্যবাহী শিপমেন্ট গুলো কিভাবে মার্কেট অ্যাক্সেস করতে পারে, তার জন্য বিভিন্ন উদ্যোগ মিনিস্ট্রি থেকে গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি প্রাইম মিনিস্টার অফিস থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যে কি কি প্রিকশন মেনটেন করা হবে, প্রয়োজনে পুলিশ পুলিশ পুলিশি মানে অ্যাডমিনিস্ট্রেটিভের তত্ত্বাবধানে কিভাবে জাহাজের কথা বলতেছি, পণ্যবাহী ট্রাক বা পণ্যবাহী যে পণ্যবাহী গাড়ি কিভাবে মার্কেট লেভেল পর্যন্ত পৌঁছানো যায়, তার জন্য বিভিন্ন উদ্যোগ বিভিন্ন তরফ থেকে নিচ্ছে। এবং এইটাকে এনকারেজ করানোর জন্য গভর্নমেন্ট যাতে করে আহ, যাতে করে ফুড সাপ্লাই চেইন ফাংশনাল থাকে, গভর্নমেন্ট অনেকগুলো উদ্যোগ নিচ্ছে, যেটা ইতিমধ্যে বলেছিলাম যে প্রান্তিক ফার্মার, ট্রান্সপোর্ট ব্যবসায়ী, ইনপুট সাপ্লায়ার যেমন সিড সাপ্লায়ার, ফার্টিলাইজার সাপ্লায়ার, পেস্টিসাইড সাপ্লায়ার, এই ধরনের কাজে যারা যারা জড়িত প্রত্যেককে বিভিন্নভাবে প্রণোদনা দিচ্ছে। এবং একজন অনেক ক্ষেত্রে হয় যে সিড সাপ্লায়ার অথবা পেস্টিসাইড সাপ্লায়ার, সে হয়তো বাংলাদেশের কোনো প্রোডাক্ট সে ব্যবহার করতেছে না, সেটা হয়তো বাংলাদেশে নাই, সে বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে। সেক্ষেত্রে ইম্পোর্টের জন্য গভর্নমেন্ট অনেকগুলো জায়গায় ট্যাক্স মানে এক্সাম্পটেড করে দিচ্ছে, ভ্যাট এক্সাম্পটেড করে দিচ্ছে। এখন যে লোনের যে ফ্যাসিলিটি, সে লোনের জন্য মানে কি বলে ইন্টারেস্ট রেটটাকে অনেক কমিয়ে দিচ্ছে। এবং গভর্নমেন্ট এটাও বলেছে যে ব্যক্তিগতভাবে যদি কেউ বাইরে থেকে কোনো ফান্ড আসে, সেক্ষেত্রে সেটা ভ্যাট এবং ট্যাক্সের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল সেটাকে নামায় নিয়ে আসছে। এবং পার্সোনাল সিলিং বোধহয় 10,000 ডলার পর্যন্ত যদি যে কেউ ফান্ড তার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবে। এই ধরনের বিভিন্ন ভাবে ট্যাক্স ভ্যাট ইস্যু নিয়ে যে সমস্যাগুলো হয় আমাদের, সেই জায়গাগুলো থেকে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, এবং অনেকগুলো জায়গায় গভর্নমেন্ট ব্যাংক লোনের ব্যবস্থা করতেছে। তো বিভিন্ন ভাবে সরকার চেষ্টা করতেছে যাতে করে ইন্টারনাল সাপ্লাই চেইন গুলো অ্যাক্টিভ থাকে, যাতে করে প্রত্যেকটা সেক্টরে, ফিশারি সেক্টরে হোক, লাইভ স্টক বা পোল্ট্রি সেক্টরে হোক, অথবা কৃষি সেক্টরে হোক, প্রত্যেকটা জায়গায় যেন ইন্ডিভিজুয়ালি গোটা ফুড সাপ্লাই চেইনের সাথে যারা যারা জড়িত প্রত্যেককেই যেন সার্ভাইভ করতে পারে, প্রত্যেককেই যেন তাদের কাজকর্মগুলা যথাযথভাবে পালন করতে পারে, যাতে করে কোনোভাবে ইকোনমিক স্লোডাউনটাকে আমরা রিডিউস করতে পারি, স্লোডাউনটাকে রিডিউস করে যেন কোভিডকে আমরা মোকাবেলা করতে পারি। তার জন্য গভর্নমেন্ট যে প্রণোদনা বা উদ্যোগগুলো নিচ্ছে, সেটা আমার মনে হয় যে কোভিড এই সিচুয়েশনটাকে মোকাবেলার জন্য যথেষ্ট যথেষ্ট উপযোগী, এবং সেক্ষেত্রে আমাদেরকে উদ্যোগী হতে হবে ব্যক্তিগত লেভেলে। আমরা যেন মানে অ্যাওয়ার্ড থাকি, কোভিড কিভাবে সংক্রামিত হতে পারে, কোভিড সংক্রামিত হওয়া একটা জিনিস, আর একটা হচ্ছে ইকোনমিক স্লোডাউন, দুই জিনিস। আমরা অবশ্যই সুস্থ রাখবো নিজেকে, কিন্তু যেন ইকোনমিক স্লোডাউন বা ফুড সাপ্লাই চেইন বা ট্রেডকে অ্যাক্টিভ রেখে আমরা যেন নিজেরা সুস্থ থাকি। এবং এটা যেন পরবর্তীতে কখনো এরকম না হয় যে আমরা আমাদেরকে নিজেদের সুস্থ রাখতে গিয়ে আমরা আমাদের
অভাবকে ত্বরান্বিত করতেছি, এরকম যেন সিচুয়েশন না হয়, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। ধন্যবাদ। ধন্যবাদ। মাহমুদা জামিল জানতে চেয়েছেন, অচিরেই আমাদেরকে স্বাস্থ্যসম্মত মোড়কজাত খাদ্যপণ্য ও কাঁচা সবজি বা ফল গ্রহণে অভ্যস্ত হতে হবে। এগুলো কি আমরা হোম ডেলিভারিতেও নিতে পারবো? আপনার মতামত কি? প্রশ্নটা হচ্ছে যদি ফ্রুটস এন্ড ভেজিটেবল আমাদের স্বাস্থ্যের জন্য আমরা হোম দরকার, এদিকে ডেলিভারিতে নেই। হ্যাঁ, হ্যাঁ, আমরা হোম হ্যাঁ ডেলিভারিতে নেই। মানে অচিরেই আমরা নিতে হোম হতে ডেলিভারিতে পারে। নিবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এ হ্যাঁ সম্পর্কে হ্যাঁ হ্যাঁ আপনার কি মতামত? অবশ্যই অবশ্যই আমরা এই সময় কোভিড সিচুয়েশনে অবশ্যই আমরা প্রথম থেকে এনকারেজ করছি যে ই কমার্স কে ইনফ্লুয়েন্স করতেছি, যাতে করে তারা প্রমোট করতে পারে। ইনফ্যাক্ট এটা A2I প্রজেক্ট, প্রাইম মিনিস্টার অফিসের A2I প্রজেক্টের আওতায় কিন্তু ই কমার্সটাকে এনকারেজ করা হচ্ছে। এবং এই যে বিলিং সিস্টেম, আমরা এটাও তো জানি না, টাকা পয়সার মাধ্যমে কিন্তু প্রচুর কোভিড সংক্রমিত হয়েছে। আমরা যতদূর চেষ্টা করব যাতে করে টাকা পয়সা দিতে না হয়, যাতে করে আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা আম, মানে অনলাইন পেমেন্ট সিস্টেম যদি আমরা করতে পারি, সেই জিনিসগুলোকে অর্থাৎ ই কমার্সের আওতায় যেসব সার্ভিস গুলো পড়ে সেগুলোকে আমরা এনকারেজ করার চেষ্টা করতেছি। যদি ফ্রুটস ভেজিটেবল হোম ডেলিভারির মাধ্যমে আসে সেক্ষেত্রে তো ডেফিনেটলি অনেক ভালো, কারণ আমি যদি যাই, আমি আমি অনেকগুলো মানুষকে ভিজিট করবো একটা মার্কেটে গিয়ে। তো সেক্ষেত্রে হোম ডেলিভারি হইলে প্রোডাক্ট আমার বাসায় সামনে চলে আসতেছে, সেক্ষেত্রে আমার এক্সপোজড হওয়ার পসিবিলিটিসটা অনেক কম, অর্থাৎ রিস্ক এক্সপোজারটা কম্পারেটিভলি অনেক কম। রাদার দেন আমি যদি একা যাই, সেক্ষেত্রে আমার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো ই কমার্স অথবা যে হোম ডেলিভারি সিস্টেমটাকে এনকারেজ করানোর জন্য উদ্যোগ আমরা গভর্নমেন্ট অনেক উদ্যোগ নিচ্ছে, এবং এটা আমরা ব্যক্তিগতভাবেও চেষ্টা করতেছি যে ই কমার্সকে আর একটু অ্যাক্টিভ হওয়ার জন্য। ওকে, শুধু কি ও প্রশ্ন এটাই ছিল যে আমরা আচ্ছা। হোম ডেলিভারিকে এনকারেজ করব কিনা? আরো 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 কি কি হ্যাঁ, ছিল, হ্যাঁ, হ্যাঁ। প্রশ্ন ছিল? আরেকটা কি ছিল? উনারটা ছিল যে এগুলোকে আমরা হোম ডেলিভারিতেও নিতে পারবো? আপনার মতামত কি? হ্যাঁ, এগুলো আমরা আমরা হোম নিতে আসলে ডেলিভারিতে পারবো কিনা? আমরা নিতে পারবো, অবশ্যই নিতে পারবো। ইনফ্যাক্ট আমি আমার বাসা বাড়িতে আহ গত 1 মাস ধরে গোটাটাই আমরা ই কমার্সের মাধ্যমে নিচ্ছি, হোম ডেলিভারি নিচ্ছি। আমরা কলা আনতেছি, আমরা আম আনতেছি, আমরা আর কি কি থাকে না, ফ্রুটস ভেজিটেবল যা যা লাগে প্রত্যেকটা কিন্তু আমরা হোম ডেলিভারির মাধ্যমে নিচ্ছি। যেটাতে ভয়ের কোনো কারণ ধন্যবাদ। নাই। নিয়ে বাট তাকে এনশিওর করতে হবে সে যেন নিয়ে সেটাকে রানিং ওয়াটারে ওয়াশ করে তারপরে সে ব্যবহার করে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে যেন সে ব্যবহার করে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আর স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এবং বাফনাকে এত কষ্ট করে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। এই ধরনের উদ্যোগ আমি আশা করি যে অনেকের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে, এবং অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে অনেক ভালো উদ্যোগী ভূমিকা রাখতেছে বাপনা। আমি আমার অন্তঃস্থল থেকে বাপনাকে সাধুবাদ জানাই। আপনাকে অবশ্যই সাধুবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম হোস্ট করার জন্য। আমি খুবই হ্যাপি ধন্যবাদ স্যার। টু বি অ্যাসোসিয়েটেড উইথ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। দর্শকদের আগামী লাইভ প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আগামী বুধবার আমরা একই সময় উপস্থিত থাকব নতুন কোনো বিষয় এবং নতুন কোনো অতিথিকে নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাফনার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।